আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম, জি স্যার, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে যথাসময়ে যুক্ত হওয়ার জন্য। অনেকেই 9টার আগে থেকে যুক্ত হয়ে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং অ্যাডভান্টেজের পক্ষ থেকে ওয়েলকাম জানাই। যে অনেকে আছেন এখানে আমাদের থেকে অনেক মুরব্বী এবং কিছু প্রিয় ভাই আছেন যে আমাদের ম্যাক্সিমাম সেমিনার গুলোতেও যুক্ত থাকেন। এবং চমৎকার আমরা কিছু ফিল্ড থেকে এবং ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল লাইফে চলতে ফিরতে এবং যেটা অর্জন করেছি এবং কিছু জিনিস অ্যাচিভ করেছি এবং আপনারা অ্যাচিভ করেছেন, সেই বিষয়গুলো আমরা এই সেমিনার গুলো বেসিক্যালি আলোচনা করে থাকি। এবং আপনাদের কাছ থেকে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন আপনারা, আপনাদের কাছ থেকে আমরা শুনি। শুধু যেখানে আমি বলবো আপনারা শুনবেন বিষয়টা এরকম না, দ্বিপাক্ষিক আলোচনা করতে হবে। যেটা মাঠে ময়দান থেকে আসলে ইঞ্জিনিয়ারিং বা প্র্যাকটিক্যাল জগতে যেটা অ্যাচিভ করা হয়, সেটা আসলেই মানে বই পড়ে বা একজনের কাছ থেকে নিয়ে এই বিষয়টা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ হয় না, আমি মনে করি পূর্ণতা পায় না আর কি। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে মেহরবানি করে আমি বলবো, এখানে জুনিয়র এবং সিনিয়র সবাই আমরা যুক্ত আছি এবং যে যে বিষয়টা ইজি ভাবে আমরা জানি এবং আমরা আলোচনা করতে পারি এবং জুনিয়রদেরকে বা আমাদের থেকে যারা জানে না যে বিষয়টা, সেটা আমরা তাকে দিব শর্টকাট ওয়েতে এবং আপনাদের কাছ থেকেও আমরা অনেক কিছু নিব। এই হচ্ছে অ্যাডভান্টেজ, আমাদের একটি প্ল্যাটফর্ম। আপনারা জানেন যে অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড আমাদের একটি প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানটা বেসিক্যালি অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল পাস নিয়ে কাজ করে। আর অ্যাডভান্টেজ বিডি হচ্ছে নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। তো এই হচ্ছে আমাদের কার্যক্রম। সেই ক্ষেত্রে আপনারা জানেন, আমি একটু আপনাদের সাথে আমাদের নিয়ে 2টা মিনিট সময় নষ্ট করবো, তারপর আমরা মেন আলোচনায় যাব। যে অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, আমরা কনসালটেন্সি, স্পেয়ার পার্টস এবং মেশিনারি, ইনভার্টার, পিএলসি এগুলো নিয়ে কাজ করি। সো আপনারা আমাদেরকে যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো হেল্পে আসতে পারি এবং সেই আশা নিয়েই আপনাদের সাথে যুক্ত হওয়া। তো আশা করি আমরা আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের কাছ থেকে শুনবো। তো প্রথমে আপনাদের সবার পরিচয় নিতে পারলে ভালো হতো, তো অনেক টাইম নষ্ট হবে। তো আমি ছোট করে, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা, ইলেকট্রিক্যাল ডিপ্লোমা থেকে কমপ্লিট করেছি, বিএসসি ত্রিপলি। আর ইন্ডাস্ট্রি জগতে প্রায় 10 থেকে 12 বছর আমি ইন্ডাস্ট্রিতে অটোমেশন এবং আরএসসি অডিট এগুলো নিয়ে, কমপ্লায়েন্স নিয়ে কাজ করেছি। তো সেখান থেকে সিনিয়র পজিশনে চাকরি করেছি। এখন অ্যাডভান্টেজের আমি ম্যানেজিং ডিরেক্টর এবং ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড, আমাদের 2টা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব আছে আপনাদের দুয়ায়। আর অটোমেশন নিয়ে আমাদের সার্ভিস টিম আছে, সেটা কাজ করে এবং আমরা সেগুলো নিয়ে প্রতিনিয়ত কাজ করতেছি আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের পরিচয়। তো এই হচ্ছে আমার পরিচয়, আমি উত্তরাতে থাকি। আর আমাদের অ্যাডভান্টেজের অফিস হচ্ছে পুরাতন পল্টনে, মিরপুরে একটা মানে অফিস শুধু আছে এখানে। আর আমাদের আরেকটা অফিস আছে গাজীপুরে, একটা উত্তরায়। আমাদের কাজ শেখানোর জন্য অটোমেশন এবং আপনার যে এগুলো আছে, সেগুলো ল্যাব আছে একটা গাজীপুর ডুয়েটে। ইন্ডাস্ট্রিয়াল আরএসসি থেকে শুরু করে সকল বিষয়গুলো শেখানোর জন্য আপডেট ল্যাব সেট আপ দিয়েছে আপনাদের জন্য। আর একটা আছে উত্তরায়, সিমেন্ট সেটি পোর্টাল থেকে শুরু করে সকল বিষয় আমরা এখানে পাবেন। এখানে এরকম বিষয়টা না যে কোর্স করতে হবে সেজন্য আসবেন আপনারা, প্রিয় ভাইরা। এটা একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম এবং ক্লাব বলতে পারেন। আপনার যে কোনো সময় যে কোনো হেল্পের জন্য আমাদের প্রতিষ্ঠানে আসবেন এবং আপনারা বিষয়গুলোকে প্র্যাকটিস করবেন এবং যতটুকু যার প্রয়োজন আমাদেরকে ফ্রিতে, শুধু মানে কোর্স করলে আপনি আমাদের প্রতিষ্ঠানে আসবেন এবং সার্ভিস নেবেন বিষয়টা এরকম না। যে কোনো ইস্যুতে আমাদের প্রতিষ্ঠানে আসবেন, প্রিয় ভাইরা। হয়তোবা আমি আমার মেসেজটা আপনাদেরকে দিতে পেরেছি যে অ্যাডভান্টেজ অন কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং ক্লাব। ওকে, এখানে আসবেন, যে কোনো ইস্যুতে আমরা আপনাদেরকে হেল্প করা আমরা করবো এবং যতটুকু হেল্প আপনাদের কাছ থেকে নেওয়া সেটা আমরা নিব। ঠিক আছে? তো ইঞ্জিনিয়ারিং আসলে প্ল্যাটফর্মটা যদি
শুধু বলি যে আমি অনেক কিছু জানি, শুধু আমি আপনাদেরকে দিয়ে যাব, আর আপনাদের কিছু নাই, এই কথা আমি বিশ্বাস করি না। ঠিক আছে? তো অনেকে অনেক কথা বলে, কিন্তু আমরা বলি যে এটা হচ্ছে সবাই সবকিছু জানে। একে অপরের কমিউনিকেশনের মাধ্যমে যদি আমরা এগিয়ে যাই, তাহলে হয়তো বা বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখতেছি, যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বা অটোমেশন সেক্টরে আমরা ভালো কিছু করবো, ইনশাল্লাহ করবো। পিএলসি কমিউনিকেশনের পর কি পিএলসি? হ্যাঁ ভাই, এখানে শুধু পিএলসি না, আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ইন্ডাস্ট্রিয়াল পিএলসি তিনটা প্রজেক্ট চলতেছে আমাদের। মেশিন অটোমেশন করতেছি আমরা। এবং এই যে গত মাসে আমরা দুইটা প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার দিলাম। আমাদের প্রতিনিয়ত এগুলো কাজ, আর তার সাথে সাথে আপনাদের সাথে এই কিছু জিনিস শেয়ার করার জন্য। এবং এখনো আমাদের তিনটা প্রজেক্ট রানিং অটোমেশনের, আলহামদুলিল্লাহ স্কাডা থেকে শুরু করে সকল কিছু আমরা আলহামদুলিল্লাহ ইন হাউস আমরা করতেছি, এবং স্পেয়ার পার্টস আছে। ওকে, তো থ্যাংক ইউ, অনেক সময় নষ্ট করলাম। আরেকটু বলবো আমি, যে আমাদের একটা এই আপনাদের জন্য, আমি আসলেই আমি মনের আশাটা আপনাদেরকে কেমনে আমি মন খুলে একটু বলতে চাই যে আমি চাই যে আপনি একটা বিষয় জানেন, সেটা আমি যেন শিখতে পারি আপনার কাছ থেকে। এবং আমি যেটা জানি আপনার কাছ থেকে শিখতে পারবো। কিভাবে শিখতে পারবো? এই যেভাবে অনলাইনের প্ল্যাটফর্ম বসতে পারবো, আপনার কাছে যে বসে শিখতে পারবো, তারপর আমাদের প্রতিষ্ঠানে এসে শিখতে পারবেন। আপনি কিছু জানলে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে হোক, আপনি অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে হোক, একে অপরকে যেন আমরা বিলিয়ে দিতে পারি, দেন আমরা সাকসেস। আমার আমার এটা ওপিনিয়ন, এটা ভুল হতে পারে বা এটা আপনাদের ইস্যু, এটা আমার ওপিনিয়ন। তো আমি তো আমার পরিচয় দিয়েছি। আজকে যে বিষয়টি আলোচনা করো, সাবস্টেশন ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন, আমাদের যে প্রত্যেকটা পার্ট টু পার্ট আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যে বিষয়গুলো আমরা দেখি, সেই বিষয়গুলো আলোচনা করব আপনাদের সাথে। 1 ঘন্টা মতো থাকবো আমি, এবং আপনাদের কাছ থেকে কিছু কথা আমি শুনবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি ধন্যবাদ দিচ্ছি যারা চ্যাট বক্সে গিয়েছেন, এবং আরো হয়তোবা অনেকে শুনছেন। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন, চ্যাট বক্সে নাম্বার দেওয়া, লিঙ্ক দেওয়া আছে, কেমন? তো দেখেন, প্রথমে যে বিষয়টা এখানে আমরা করেছি, সাবস্টেশনের প্লেসমেন্ট বা হচ্ছে এটা সাবস্টেশন করতে গেলে কি কি বিষয় লাগে। এখানে ছোট্ট করে দেওয়া আছে যে একটা, যখন কোনো জায়গায় আপনি সাবস্টেশন স্থাপন করবেন, তখন তো বেসিক্যালি যে বইয়ের ভাষায় আমরা পড়েছি, উঁচু জায়গায় হতে হবে, ট্রান্সপোর্টের জায়গা মানে থাকতে হবে। তারপরে যে এলাকায় জনবহুল এলাকা কম হতে হবে, তুলনামূলক ভাবে এই জিনিসগুলো। তারপরে আমাদের কি কি পেপার লাগে, দেখেন, যিনি মালিক পক্ষ, যে আমাদের ইন্ডাস্ট্রিতে হোক বা পার্সোনালি হোক, যে এই আপনার সাবস্টেশন স্থাপন করবে, ইনস্টল করবে, সেখানে আপনার অবশ্যই আপনাকে এই কিছু কিছু পেপার গুলো লাগবে। কি লাগবে? নো অবজেকশন সার্টিফিকেট স্টার্টিং দ্য সাবস্টেশন সেফটি বাই দ্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে একটা সার্টিফিকেট প্রয়োজন হয়। তারপর হচ্ছে সার্টিফিকেশন অফ দিস বিল্ডিং কনসালটেন্ট স্টার্টিং সেফটি এবং প্রপার ভেন্টিলেশন, ইজি অ্যান্টিবায়োটিক্স যেটা বললাম। তারপর সেফ লোড, আপনার লোড বিয়ারিং ক্যাপাসিটি, যেখানে আপনার লোড বিয়ারিং যদি আপনার ক্যাপাসিটি, এই জিনিসগুলো থাকতে হয়। তারপর হচ্ছে আপনার সাবস্টেশনের যে মালিক হবেন, মালিককে অবশ্যই এই সকল দায়ভার, সেফটি দা লেবারেটরি উইল বি ইনকেস বাই দেম, মানে যতগুলো পেপার আছে, এগুলোর বাইরে আরো কিছু পেপার আছে, সকল বিষয়ে আপনার মালিক যিনি হবেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন না ব্রাদার? আমার স্ক্রিনটা কি দেখা যায়? ভাই লিখছেন। জি, স্ক্রিন দেখা স্যার যাচ্ছে। আমি হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি, ক্লিয়ার কিন্তু দেখতে পাচ্ছি। সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না স্যার। সাউন্ডটা মানে শর্ট হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে সাউন্ডটা শর্ট হয়ে যায়। আচ্ছা, এটা একটু অন্যরা লিখবেন, যারা যদি আমাকে সাউন্ড সঠিক শুনতে পান, তাহলে একটু লিখবেন কষ্ট করে, তাহলে তো ভাইদের ডিভাইসে। ভাই সাউন্ড ক্লিয়ার। ওকে ওকে, আমি অ্যাড হলাম সেজন্য। একটু বলবেন, যেহেতু আমি ভাই আপনাদের থেকে অনেক দূরে আছি, যদি সঠিকভাবে শুনতে না পান, তাহলে সময়টা নষ্ট করে কোনো লাভ। এই জিনিসগুলো লাগবে। তো একটা জিনিস আর ভালো ভালো লাগছে, এই জিনিসটা জেনে, আগে জানতাম না অনেক আগে, যে সকল যে ডকুমেন্টস গুলো দেওয়ার পরে ইঞ্জিনিয়ার যদি প্রপার ওয়েতে কাজ করে, ইঞ্জিনিয়ারদের কোনো রেসপন্সিবিলিটি থাকে না। যদি কোনো বাই চান্স কোনো ঘটনা ঘটে,
তাহলে এটার মালিক পক্ষ যে তার উপরে বর্তায়। কিন্তু ইঞ্জিনিয়ারিং যে রুলস গুলো, মনে করেন আপনি এখানে এত আরএম এর কেবল দেওয়ার কথা আপনি খাতা কলমে দিয়েছেন, বা প্র্যাকটিক্যালি কর্পোরেট হয়েছে বা দেয়নি বা ফল্ট করেছেন, তাহলে এই ধরনের কেসে আপনাকে আমাকে এটার জন্য শাস্তি পেতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনার নিয়ম মাফিক কাজ করেন বা মালিককে আপনি বলেছেন এটা করতে হবে, সেটা করেনি, যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে ইজি এক্সেসে আপনাকে কোনো দায়ভার আসবে না, প্রাথমিকভাবে এটা, এই কথাটা। আচ্ছা, তারপরে এটা গেল। এখন প্রথমে যেটা আপনি সাধারণ কিছু আমি আলোচনা করতেছি না, যে এই যে এক্সেস এই সেই এগুলো আপনারা তো জানেন, এখানে সবাই সিনিয়র পার্সন বা সবাই ইঞ্জিনিয়ার আমরা। তো এখন যে লেআউট, দেখবেন যে একটা ফ্যাক্টরি বা আমি যে ফিল করেছি, আমি অনেকগুলো কোম্পানিতে, মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেছি, প্রায় আমার 7টা কোম্পানিতে, গ্রুপ কোম্পানিতে জব করছি আলহামদুলিল্লাহ। তো এখান থেকে যেটা উপলব্ধি করেছি যে আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা যারা আমরা আছি, গতানুগতিক সকালে যাই আর বিকালে চলে আসি। মজার বিষয় দেখেন, একটা ইউটিলিটি আমি খুব দুঃখ পাই ভাই, আমি এ পর্যন্ত কমপ্লায়েন্স, টেকনিক্যাল অডিট এগুলো নিয়ে, আরএসি নিরাপত্তা এগুলো অনেক আমি কাজ করেছি বা এখনো করতেছি। একটা ইউটিলিটি, যে একটা, মনে করেন ইঞ্জিনিয়ার বলেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলেন, ম্যানেজার বলেন, যে পোস্টে থাকুক না কেন, পোস্ট থাক না, বাংলাদেশের প্রেক্ষাপটে কোন রুম যদি ফ্যাক্টরি এসি না থাকে, এমডি রুমে যদি এসি না থাকে, জেনারেটর রুমে এসি থাকে। কি বলেন, জেনারেটরের কন্ট্রোল রুমে? আপনারা একমত কিনা যারা চাকরি করেন? জেনারেটরে যে আপনার কন্ট্রোল প্যানেল, এখানে এসি থাকে, আর এখানে বসার দেওয়া থাকে, এখানে মনিটরিং করে। ইউটিলিটিতে মোটামুটি এভাবে অফিসগুলো হয়। আপনারা একমত কিনা ব্রাদার যারা আছেন? এখানে অনেক সিনিয়র পার্সন আছেন, একটু কথা বললে ভালো লাগবে। ঠিক আছে? তো এরকম থাকে। তো এখানে আমি অনেক জায়গায় এরকম দেখেছি যে, মনে করেন ইউটিলিটিতে গেলাম, যেহেতু অডিট প্লাস হচ্ছে আপনার আরএসি নিয়ে কাজ করেছি, টেকনিক্যাল ইন্টারনালি যে অডিট গুলো থাকে ফ্যাক্টরি, সেগুলো আমি করতাম, ট্রেনিং দিতাম আমি। তো এখানে এখানে যা দেখতাম যে, আমি একজনকে যদি জিজ্ঞেস করি যে আর বলেন তো এটা কেন, এলটি প্যানেল বাস বা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এলটি প্যানেল কিভাবে কি করতে হয়, স্ট্যান্ডার্ড রুলস গুলো কি, তো তারপর কেবল ক্যালকুলেশন কিভাবে করতে হয়, টপ ভোল্টেজ ক্যালকুলেশন কিভাবে করতে হয়, ওরা পারে না। অনেকেই পারে না, অধিকাংশই পারে না। তো আমি বলছি ভাই, এটা তো দুঃখের বিষয় যে আপনি এই ইউটিলিটির মধ্যেই বসে থাকেন সারাদিন, সুইচটা আপনার কি করতে, এগুলো একটু স্টাডি করলে তো হয়। মানে এটা আমি বলতেছি যে আপনারা যদি এরকম কেউ থাকেন বা ছোট ভাইদেরকে এটা উৎসাহ দিতে হবে, যে ডিভাইস 5-6টা ডিভাইস নিয়ে আপনি বসে থাকেন ইউটিলিটিতে, 5-6টাকে একদম খেয়ে ফেলতে হবে সেটা থেকে শুরু করে। এটা আমি একটা জাস্ট আপনাদেরকে জ্ঞান দিয়ে ফেললাম, সরি। এটা আমার মনের ভাব আর কি, যেহেতু আমরা এখানে কাজ করতেছি, সো এখানে এটা করা দরকার। এখানে একটা ইস্যু, আজকের যে এই দেখেন, এটা হচ্ছে সাবস্টেশন লেআউট বিএনবিসি স্ট্যান্ডার্ড। বিএনবিসি তে কি বলতেছে? এই- জি ভাই, আমরা সোলার নিয়ে কাজ করি, আমাদের সোলারের কোর্স আছে। আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, কেমন? যে কোনো আমাদের এই নাম্বারটা দেওয়া আছে আপনাদের, 31 নাম্বারটা আমার কাছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো দেখেন, এখন আমরা যেটা কাজ করবো, এখন 10টা মিনিট, 5টা মিনিট এখানে আলোচনা করবো যে একটা সাব স্টেশনের যদি লেআউট নিয়ে কথা বলতে চাই। দেখেন যে একটা সাব স্টেশন মনে করেন এখানে হবে, লেআউট নিয়ে আমি কথা বলবো, বা ট্রান্সফরমার রুমের তো একটা সাব স্টেশনের মেন পার্ট কিন্তু ট্রান্সফরমার যদি ঠিকঠাক থাকে তো আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক থাকবে। তাহলে কি বলতেছে দেখেন, বলছে হাইট, এরিয়া, ফ্লোর লেভেল এন্ড আদার্স ইকুইপমেন্ট অফ সাবস্টেশন রুম, the minimum height of substation room should be 3.0 meter to 3.6 meter depend upon the size of the transformer। এখানে কি বলতেছে, মিনিমাম হচ্ছে এটা, আর ডিপেন্ড করবে আপনার ট্রান্সফরমারটা কত বড় নিচ্ছেন আপনি। একটা ইস্যু গেল। আরটা বলছে দেখেন এখানে, যে আচ্ছা এখানে আমি আর সময় নষ্ট করলাম না, এখানে আছে যে ট্রান্সফরমারের চারিদিকে জায়গা কতটুকু হবে, স্পেসটা কতটুকু থাকবে স্ট্যান্ডার্ড। এখানে বলছে 0.75 মিটার ফর দ্য ট্রান্সফরমার ইনস্টল ইন এ রুম উইথ ওয়াল ওয়ান টু সাইড। বলতেছে যদি 2 সাইড ওয়াল হয়, ট্রান্সফরমার চারিদিকে আপনার থাকবে 0.7 মিটার। আবার কি বলতেছে, যদি 3 দিকে ওয়াল হয় তাহলে থাকবে আপনার 1 মিটার। আর যদি ক্লোজ লুপ হয় তাহলে হবে 1.5 মিটার। এটা হচ্ছে আপনার একটা বিএনবিসি স্ট্যান্ডার্ড আমি বলতেছি। আমরা মিউট করবো প্লিজ। আর যদি ক্লোজ লুপ হয় তাহলে 1.25 মিটার, দেখেন।
1.2 মিটার ফর দ্য ট্রান্সফরমার ইনস্টল ইন এ রুম, ক্লোজ রুম। এখন এই জিনিসগুলো আমি পেয়ে গেলাম ইনফরমেশন থেকে যে সর্বনিম্ন আমরা অ্যাজ ইউজুয়াল যখন কাজ করি 1 মিটার, 36 ইঞ্চি বা 42 ইঞ্চি আমরা ভাগে রাখি। এখন যদি দুইটা ট্রান্সফরমার হয় একটা রুমে, বা দুইয়ের অধিক হয়, একের অধিক হয়, তখন কি হবে? তখন বলতেছে দেখেন, 1.5 ডিস্টেন্স ফ্রম ওয়ান টু অ্যানাদার ট্রান্সফরমার ফর মাল্টি ট্রান্সফরমার ইন রুম ফ্রম 11 কেভি। 11 কেভি ভোল্টেজ যদি হয় তাহলে এটা মধ্যখানে সর্বনিম্ন অডিট বা স্ট্যান্ডার্ড রুল যেটা বলে সর্বনিম্ন, এই সর্বনিম্ন যেটা কি বলে 1.2 না 1.5 মিটার, এটা সর্বনিম্ন। আবার বলতেছে যে হাই লেভেল যদি হয়, ডিস্টেন্স অফ হাই লেভেলের, হায়ার লেভেলের ক্ষেত্রে 2.5 ডিস্টেন্স ফর দ্য হায়ার লেভেল ফ্রম ভোল্টেজ, যদি এর থেকে ভোল্টেজ বেশি হয় তখন হবে 2.5। এটা সর্বনিম্ন। এর থেকে আপনি 5 ফিট, 10 ফিট, 20 ফিট, 20 মিটার না সরেন 20 মিটার রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এটা নিয়ম মাইনে যদি আপনি এটা ডিস্টেন্সটা বাড়ায় দেন কোনো সমস্যা নাই, কিন্তু সর্বনিম্ন এই জিনিসটা বলছে। তাহলে দেখেন আমি আপনাদের সাথে অনেক গল্প করেছি, এই জিনিসটা যে আমি আলোচনা করেছি আপনাদের সাথে, তাহলে আপনি এখন ইজি অ্যাক্সেস আপনি পারবেন যে আসলে লেআউট করতে গেলে কোন বিষয়গুলো। এখন আরেকটা ইস্যু যে এই যে ট্রান্সফরমার রুমে কত আলো থাকতে হবে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এটা আপনার 120 থেকে 150 আলো থাকলেই হয়, লাক্স। এই যে কথাগুলো আমি যেগুলো বলতেছি প্রত্যেকটা আপনার রেফারেন্স বিএনবি সিএনএফপি থেকে নেওয়া। এখন আপনি কোথায় আছে যদি এটা না জানেন প্রিয় ভাই, যদি শুধু আমি বলেছি বা আমার বস বলেছে এই ধরনের কথা নিয়ে যদি, হ্যাঁ অবশ্যই জুনিয়র সিনিয়র টেকনিশিয়ান সবার কাছে শেখার আছে, কথা আমি বিশ্বাস করি। ওই কিছু কিছু ফেসবুকে পোস্ট ঘুরে বা ভিডিও ঘুরে যে উনি সব মানে করে ফেলছে, অটোমেশন থেকে শুরু করে দুনিয়া সবই উনি জানেন, আর কেউ জানেন আমি সেরা, আমি সেরা, মানে এরকম জিকির পাড়ে। তো এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানে আমি যতটুকু জানি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি আরো প্রোগ্রেস করতেছি, আপনিও জানেন, এটাকে প্রোগ্রেস করতে হবে ডে বাই ডে। মানে আমি সেরা এই জিনিসটা বলা থেকে আমাদেরকে আমার মনে হয় যে বের হওয়া উচিত। বা এগুলো আপনাদের যারা সুশীল সমাজের মানুষ বা আপনারা যারা অ্যাক্টিভ মানুষ তারাকে এই জিনিসগুলো দেখতে হবে বা কথা বলা দরকার যে আমি সেরা, আমি জানি, আমি সব জন্ম দিয়েছি, অটোমেশনের জন্ম দিয়েছি, ইলেকট্রিক্যালের জন্ম দিয়েছি, সব জন্ম আমি দিয়েছি, আর সব হচ্ছে কিছুই জানে না। মানে বাজার সম্বন্ধে বা বাংলাদেশের অটোমেশন সম্বন্ধে তাদের কোনো ধারণাই নাই যে কতটা অ্যাডভান্স টাইপের মানুষ আছে এই সমাজে, ইনশাল্লাহ। তো যাই হোক, এগুলো বিষয়গুলো দেখতে হবে এবং দেখে শুনে পথ চলতে হবে। তো ইলেকট্রিক্যাল সাবস্টেশন কাকে বলে আমরা আসলাম এখন। ইলেকট্রিক্যাল সাবস্টেশন হলো ইলেকট্রিক্যাল জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটি অংশ। সাবস্টেশন সাহায্যে ভোল্টেজকে হাই থেকে লো কিংবা লো থেকে হাই অন্য গুরুত্বপূর্ণ কাজগুলো করা যায়। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং গ্রাহকের মধ্যে সাবস্টেশন নির্মিত হয়। সেখানে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির সাহায্যে একাধিক ফিডারের মাধ্যমে বিদ্যুৎ শক্তি গ্রহণ করে ট্রান্সফরমারের সাহায্যে বিভিন্ন মানের ভোল্টেজ রূপান্তরিত করা হয়। এছাড়া সাবস্টেশনের সাহায্যে পাওয়ার ফ্যাক্টর, ফ্রিকোয়েন্সি এসি থেকে ডিসি পরিবর্তন করতে সাহায্য করে। মোটামুটি ইলেকট্রিক সাবস্টেশনের কাজগুলো হচ্ছে এটা। এখন একটা সাবস্টেশনে কি কি থাকে, মেন মেন পার্ট গুলো আপনাদের সাথে আমি আলোচনা করব। আহ, আর আপনারা যারা যুক্ত হয়েছেন আজকে শেষ পর্যন্ত থাকবেন, চমৎকার আলোচনা হবে ইনশাল্লাহ। আপনারা নতুন কিছু পাবেন এখানে যারা নতুন জয়েন করেছেন। এখানে থেকে লাইটিং অ্যারেস্টর থাকবে, তারপর হচ্ছে ওভারহেড আর্ট ওয়্যার থাকবে, তারপর হচ্ছে আইসোলেটর থাকবে, ফিউজ থাকবে, আর্থিং সুইচ, এডিসি ইনকামিং লাইন থাকবে, আন্ডারগ্রাউন্ড এবং ওভারহেড থাকবে, কেবল টেবিল গুলো থাকবে, তারপর হচ্ছে বাসবার, আইসোলেটর, ফিউজ, ম্যাগনেটিক কন্টাক্ট, এয়ার ব্রেকার সার্কিট, তারপর ভেরিয়াস টাইপ অফ ফিউজ ব্রেকার থাকবে, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল সিস্টেম থাকবে, তারপর ইন্ডিকেটর সিস্টেম থাকবে, পিএস প্রোটেকশন সিস্টেম রিলে থাকবে, পিএফআই থাকবে। তারপর কি বাসবার, আইসোলেটর, সার্কিট ব্রেকার, এটা হাই হাই ভোল্টেজ প্যানেল কি থাকবে, সিটি পিটি, ম্যাটেরিয়াল সিস্টেম, তারপর যে ইন্ডিকেটর সিস্টেম, ভেরিয়াস টাইপ প্রোটেকশন থাকবে। এগুলো হচ্ছে ভাগ ভাগ করে দেওয়ার কারণে। এখন দেখেন অনেক কিছুতে থাকবে, আরো ছোটখাটো বিষয়গুলো এখানে তুলে ধরা হয়নি। এখন বিষয়টা হচ্ছে আপনি আমি আপনি আপনার এবং আমার কোন বিষয়গুলোকে দেখতে হবে, বা আপনি একজন গুড ইঞ্জিনিয়ার হিসাবে বা আপনার অবস্থানটাকে জানান দেওয়ার জন্য আপনার
অবস্থানটাকে চেঞ্জ করার জন্য কোন বিষয়গুলো আপনাকে মনিটরিং করতে হবে, বা আপনি যারা জবের জন্য প্রত্যাশা করতেছেন যে একটা ইন্ডাস্ট্রিতে আমি জব করব, আপনাকে জব নিয়ে অ্যানালাইসিস করতে হবে, আপনার সেক্টর নিয়ে অ্যানালাইসিস করতে হবে। দুঃখের বিষয় যে জব সেক্টরে এবং সিভি নিয়ে আলহামদুলিল্লাহ মানে লাইফ অনেক কাজ করার সুযোগ হয়েছে বা এখন পর্যন্ত করতেছি। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভাইবা ফেস করার জন্য আমরা যাই, নেওয়ার জন্য যাই। তো সেখানে দেখেছি যে সিভির যে অবস্থা, সিভির অবস্থা হচ্ছে যে একটা সিভি করে আপনি বিয়ের জন্য দিচ্ছেন, একটা সিভি করে আপনি পলিটেকনিকের টিচার হওয়ার জন্য দিচ্ছেন, ইন্ডাস্ট্রিতে চাকরির জন্য ডাইং, নিটিং, ডাইং ইন্ডাস্ট্রি, সব সেক্টরে একটাই সিভি। আশ্চর্য বিষয়। তো তাকে বলা হচ্ছে যে আপনি এই সিভিটা এখানে দিচ্ছেন কেন, কইছে আর এটা তো আপডেট করা হয়নি। তো এটা তো ফাইজলামের জায়গা না ভাই, আপনার সিভির উপরে ডিপেন্ড করে আপনাকে প্রশ্ন করবে এবং আপনাকে ডাকবে। এই জায়গাগুলো পরিবর্তন করতে হবে। এক, কোন সেক্টরে কোন টাইপের প্রশ্ন করে বা করবে বা আপনাকে ভাইভাতে ধরবে সেটাও অ্যানালিসিস করতে হবে আপনাকে। তাদের ওয়েবসাইট ঘেটে হোক, 5টা সিনিয়র পার্সনকে যে আমি ডাইং সেকশনে পরীক্ষা দিতে যাবো কোন বিষয়গুলোকে আপনার ধরতে পারে, আমি নারায়ণগঞ্জ সেক্টরে যাব কোনগুলো ধরতে পারে, আমি ইন্ডাস্ট্রিতে যাব কোনগুলো ধরতে পারে। আর এই টাইপের ভেরিয়াস টাইপের যে ইন্ডাস্ট্রি বা কোম্পানিগুলো আছে, মনে করেন আপনি ফার্মাসিউটিক্যালে যাবেন, আপনার ডাইং এর প্রস্তুতি নিয়ে হবে না। তো এই জিনিসগুলো অলমোস্ট অনেক কিছুই এক, কিছু বিষয় ভিন্ন, ওই জিনিসটাকে আপনার টেকনিক্যালি ক্যাচ করতে হবে। তো যাই হোক, একটা বিষয় আপনাদের সাথে আমি এখন আলোচনা করবো যে এসটি সাইড এটা আমরা জানি, এসটি সাইড এটা, আর হচ্ছে এলটি সাইড হচ্ছে এটা। এখন আমরা প্রশ্ন হচ্ছে যে কোন পাশে কোন কানেকশন দেয়, যেমন এবিসি লাইসেন্স বলে বিভিন্ন ভাই ভাইভাতে এই প্রশ্নটা করে। তো আমরা প্রতিনিয়ত এগুলো মুস্তি করি কিন্তু ভুলে যাই। আজকের এই 2 মিনিটের আলোচনা থেকে আশা করি আপনারা ভুলবেন না। আমাদেরকে দেখেন, এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, স্টেপ ডাউন ট্রান্সফর্ম। স্টেপ ডাউন ট্রান্সফর্ম ইন প্রাইমারি সাইড ইন কানেক্টেড উইথ ডেল্টা, ডেল্টা কানেকশন। ওকে, সেকেন্ডারি সাইড ইজ কানেক্টেড হচ্ছে স্টার। তো বুঝে গেলাম যে সেকেন্ডারিতে হচ্ছে আপনার স্টার, আর হচ্ছে আপনার প্রাইমারিতে হচ্ছে বা এসটি সাইডে হচ্ছে ডেল্টা। তো এই যে এই মুখস্থি কথাগুলো বেশিক্ষণ থাকে না যদি আপনি বুঝার টেকনিক্যাল ইস্যুতে না বুঝেন। তো দেখেন এখানে হচ্ছে রেড একটা, ইয়েলো, ব্লু, তিনটা আমার লাইন, তিনটা লাইন। এটা তো ট্রান্সমিট করে, এটা হচ্ছে হেডলাইন, ওভার হেডলাইন থেকে এখানে আসলো, এটা ট্রান্সমিট করছে, এখান থেকে নিয়ে স্টেপ ডাউন করে আমরা ইউজ করি। তাহলে এই এই যদি এই পাশটা হচ্ছে ইউজার পয়েন্ট, এটা হচ্ছে ট্রান্সমিটার একটা অংশ, এটা এই জায়গাটা। তো হাই ভোল্টেজ, তো দেখেন তো আমরা যখন ইউজ করি 11 কেভি থেকে নিই, নাহলে 33 কেভি থেকে নিই, তা আপনার কি মনে হয় যে 11 কেভিএ, কেভিএ তাহলে 11,000 ভোল্টেজ অ্যাম্পিয়ার, আর এদিকে হচ্ছে সর্বোচ্চ 440 ভোল্ট। মজার বিষয় না? তো এদিকে এই পাশে হচ্ছে হাই থাকে আপনার ভোল্টেজ, আর কারেন্ট হচ্ছে লো থাকে। আর এই পাশে হচ্ছে কারেন্ট হাই, আর হচ্ছে আপনার ভোল্টেজ লো, মানে উল্টা। তো এটা ইউজার পয়েন্ট। তো দুইটা ইস্যু এখানে, এখানে দুইটা কেবল, এখানে একটা কেবল, একটা ইস্যু নিয়ে আলোচনা করবো, আর হচ্ছে কোন পাশে কোন কানেকশন দেওয়া হয়। এই পাশে দেখেন যে আমাদের তিনটা লাইন, 1 2 3, এই পাশে যেহেতু ট্রান্সমিট করতেছে, তো আর এই পাশে যে ইউজার লাইন, সবসময় ইউজার লাইনে দেখেন 3 ফেজ আর সিঙ্গেল ফেজ, 220 ভোল্ট আর হচ্ছে 440 ভোল্ট আমরা ইউজ করি। তো এই সিঙ্গেল ফেজ ইউজ করার জন্য এই নিউট্রাল পয়েন্ট একটা প্রয়োজন হচ্ছে আপনার এলটি সাইডে। দেখেন রেড, ইয়েলো, ব্লু, আর যুক্ত হলো নিউট্রাল। নিউট্রাল থাকবে কোথায়? এসটি সাইডে আমাদের, নাকি সরি এলটি সাইডে আমাদের, ইউজার পয়েন্টে, সেকেন্ডারি সাইডে বা হচ্ছে ইউজার সাইডে। এখন এই ডেল্টা, ডেল্টা চিহ্ন কিভাবে থাকে, যেরকম থাকে ডেল্টা, ডেল্টার একটা লাইন বের হলো, দুইটা বের হলো, তিনটা বের হলো, যে রেড, ইয়েলো, ব্লু, রেড, ইয়েলো, ব্লু, তাহলে ওকে। এখন সেকেন্ডারি সাইডে যেহেতু আপনার 4টা লাইনের প্রয়োজন, আপনি ডেল্টা থেকে মন চাইলে আপনি 4টা লাইন বের করতে পারবেন না। তাহলে 4টা লাইন বের হলো কোথা থেকে? স্টার থেকে। তাহলে আমি একটা যদি মনে থাকে তাহলে আমি দুনিয়া সব মনে থাকবে যে স্টারে আমার 4টা লাইনের প্রয়োজন, তাই রেড দিলাম, ইয়েলো দিলাম, ব্লু দিলাম, নিউট্রাল দিলাম। এটা যদি আমার মনে থাকে, আর কোনোদিনে আমি এই সাইডে কি হবে এই কথাটা আমি বলবো না। একটা জিনিস মনে রাখবেন আপনি, যে ইউজার সাইডে একটা বেশি লাগে, তাই হচ্ছে আপনার 4টা, আর 4টা পসিবল স্টার থেকে বের করা, ডেল্টা থেকে বের করা কোনোভাবেই সম্ভব না। শেষ বিষয়। এখন এটা একটা ইস্যু গেল। আর আরেকটা ইস্যু গেল, দেখেন এখানে হচ্ছে রেড একটা কেবল, এখানে এসে দুইটা কেবল কেন হলো?
এই পাশে যেহেতু ভোল্টেজ হাই ছিল, আর এই পাশে যেহেতু কারেন্ট হাই হয়েছে, কারেন্ট আপনার একটা বিগ প্যারামিটার, অনেকগুলা প্যারামিটার থাকে কেবল ক্যালকুলেশনের। এটা যে মেন পার্ট হচ্ছে আপনার কারেন্ট। কারেন্ট যেহেতু এদিকে বেড়ে গেছে, ভোল্টেজ কমে গেছে, সেই ক্ষেত্রে আপনার এখানে কেবল সংখ্যাও বেড়ে গেছে। এখানে কয়টা কেবল হবে এটা ডিপেন্ড করবে আপনার কত এখানে ক্যাপাসিটি ট্রান্সফরমার এবং অ্যাম্পিয়ার কত হচ্ছে, তার উপর ডিপেন্ড করবে। এবার বুঝে গেছে তাহলে। আমি একবার একজনকে প্রশ্ন করেছিলাম, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে, একসময় চাকরিতে আমি জয়েন করছিলাম নতুন। তো উনি বলতেছি যে আমাদের লাইনটাতে 7টা লাইন ছিল। তো আমি বলছিলাম, বস এখানে 7টা লাইন কেন? বলছে এটা বুঝো না, 7 দিকে গিয়েছে এটা। এরকম কথা বলা যাবে না। এবং এইগুলার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আছে, যে দুইটা বা তিনটা বা চারটা যেটা ক্যালকুলেশন ভ্যালু হবে, এটা একসাথে লাগানো বা হচ্ছে একসাথে নেওয়ার নিয়ম কি, এগুলো নিয়ম আছে। তো এগুলো আমরা পরে দেখবো। অনেক আলোচনার বিষয়, ছোট ছোট করে আপনাদেরকে কিছু আলোচনা করে যাবো যতটুকু পারি। এখন আর্থিং ক্যালকুলেশন বিষয় যেটা থাকে, যে সাবস্টেশন আর্থিং কয়টা লাগবে, এটা একটা ক্যালকুলেশন করতে হয়। ক্যালকুলেশন করে নর্মালি আপনার আর্থিং বডিতে দুইটা দিলেই চলে। এই কেবল কত দেবে এটা ক্যালকুলেশন করতে হবে। আর নিউট্রালতে একটা লাগবে। আপনি জানেন যে এদিকে আমরা কয়টা লাইন বের হলো, তিনটে ঢুকলো, আর হচ্ছে চারটা বের হলো, একটা নিউট্রাল, এটা কথা তো আলোচনা করেছিলাম। আর ট্রান্সফরমার নেম প্লেটে যা থাকে এই সঠিকভাবে ইনফরমেশনটা প্রয়োজন। তো এই হচ্ছে বিষয়। তো এগুলো আমরা কেবল ক্যালকুলেশন থেকে শুরু করে কতটা পিট নেবেন কি নেবেন বিস্তারিত আলোচনা করে আমাদের আলোচনা, যে লং আলোচনা আছে সেগুলোতে। এন্ড দেন ট্রান্সফরমার টেস্ট গুলো কি কি, এখানে টেস্ট গুলো কি কি, যে উইন্ডিং রেজিস্ট্যান্স টেস্ট, মেগা টেস্ট, ইনসুলেশন টেস্ট, তারপর ভোল্টেজ রেশিও টেস্ট, ভেক্টর টেস্ট, ওপেন সার্কিট বা নো লোড টেস্ট, শর্ট সার্কিট টেস্ট, ওয়েল টেস্ট, হাই ভোল্টেজ টেস্ট। এই যে টেস্ট গুলো হয়, এখন কিছু টেস্ট আছে যে এই টেস্ট গুলো আপনারা করতে পারবেন না, ঠিক আছে। আর কিছু দুই একটা আছে যে আমরা পারি। কিন্তু আমি ইঞ্জিনিয়ার হিসাবে কেমনে করে এই বিষয়টা, প্রসিডিওরটা আমাদেরকে জানা দরকার। আমাদের মাধ্যমে এগুলো জানতে পারবেন। আচ্ছা, গেল প্রাথমিক বিষয়। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আমরা ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো করি সেটা হচ্ছে কি, যে একটা প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রি বা যেই বলি না কেন, এখানে আমরা প্রশ্ন করি যে আপনি কত লোড ইউজ করবেন, কি ওয়াট আর কিলোওয়াট, লাইট কত ওয়াট, ফ্যান কত ওয়াট, আর বড় হলে কিলোওয়াট। তাহলে এগুলো সবগুলো যোগ করে মনে করেন 100 হোক, 200 হোক, 1000 হোক, 2000 হোক, যেটা হলো এত কিলোওয়াট, আমরা কিন্তু এটা পাই। আর এটার উপর যখন মালিক পক্ষ মনে করেন এক্সট্রা বাড়বে কি হবে, এটা ডিসকাস করে আপনি একটা এই প্ল্যানটা নিলেন যে এত 100 কিলোওয়াট। 100 কিলোওয়াটের ট্রান্সফর্মার কত হবে, সাইজটা কত হবে প্রাথমিক ভাবে, যে 100 কিলোওয়াটকে 0.8 দিয়ে ভাগ দিলে 125 কিলোওয়াট হবে, মানে কেভি হবে। তাহলে দেখেন, যখন ইউজার পয়েন্টে ইউজ করবেন তখন শুধু কেভিএ আপনার ট্রান্সফরমার বা সাবস্টেশনের ক্ষেত্রে লাগবে। আর অন্য ক্ষেত্রে কি, কেভিএ কে বা কিলোওয়াট কে আপনার কারেন্টে রূপান্তরিত করতে হবে। কেবল ক্যালকুলেশন করার জন্য, বিভিন্ন ব্রেকার ক্যালকুলেশনের জন্য, বাসবার ক্যালকুলেশনের জন্য, এগুলোর জন্য, সেফটি ডিভাইসের জন্য আপনাকে কারেন্ট কনভার্ট করতে হবে। তো কেভিএ শুধু সাবস্টেশনের জন্য লাগবে। তাহলে আমি পেয়ে গেলাম যে 125 কেভিএ ট্রান্সফরমার লাগবে। এই ট্রান্সফরমার আর অ্যাভেলেবল সাইজ হচ্ছে 200 আছে, 250 আছে, 125, 150 আছে। এটা কত লাগবে ভবিষ্যতের উপর ডিপেন্ড করে আপনার মালিক পক্ষের সাথে কথা বলে আপনি ওটা সেট করবেন। মানে টাই করে একদম সেট করা যাবে না, কিছু বিষয় আপনার কি করতে হবে, যে পরবর্তীতে লোড বাড়তে পারে। মনে করেন আপনার বিল্ডিংটা আছে 2 তলা, হ্যাঁ, গার্মেন্টসটা এখন হবে 10 তলা, তাহলে 10 তলায় আবার কি আপনার প্ল্যান অফ করে আপনি সাবস্টেশন বা করবেন না, ওটা তখন প্ল্যান মাফিক ওটা আপনাকে বাড়ায় নিতে হবে। যে ভবিষ্যতে কি হতে পারে এখানে, এটার উপর ডিপেন্ড করবে আর কি। আচ্ছা, এখন আমরা ড্রপ আউট ফিউজ ক্যালকুলেশন, আমরা প্র্যাকটিক্যালি দেখেন যে 500 কেভি ট্রান্সফরমার জন্য কত ড্রপ আউট ফিউজ লাগবে, যে আপনার 500 জন্য, কে এর জন্য 1000, তারপর হচ্ছে √3 মান এটা 11 কেভি, 27 অ্যাম্পিয়ার কারেন্ট নেই। মজার বিষয় না? ড্রপ আউট এই 500 কেভি ট্রান্সফরমার 27 অ্যাম্পিয়ার কারেন্ট না, রিস্পেক্ট 1.25 নিলাম। এটা হচ্ছে আপনার সর্বনিম্ন রিস্ক ফ্যাক্টর নিয়ে আমার 33 অ্যাম্পিয়ার হলো। রিস্ক ফ্যাক্টর এই যে 1.25 নিবেন না 1.5 নিবেন বা 2 নিবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন স্ট্যান্ডার্ডে করতেছেন। যে স্ট্যান্ডার্ডে যত বলবে সেটা নেবেন আপনি। এটা চেঞ্জ চেঞ্জ আছে, অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে আমাদের।
তো সেই ক্ষেত্রে ধরেন যে আমি 33 নিয়েছি, 33-এর আপনি ইঞ্জিনিয়ার বা আমি ইঞ্জিনিয়ার লিখে দিলাম যে 33 অ্যাম্পিয়ারের ফিউজ নিয়ে আসো। মজার বিষয় হচ্ছে দেখেন, 33 অ্যাম্পিয়ারের ফিউজ বাংলাদেশে পৃথিবীতে নাই। নাই, নাই বলে চলে। নাই, এটা নাই বললে চলে, নাই। বাজারে কি কি ডিভাইস আছে এটাও আপনাকে আমাকে জ্ঞান রাখতে হবে, তাহলে কিন্তু ধরা খাবেন খুব বড় বড়। শুধু এটা না, এটা সব ক্ষেত্রে এই কথাটা, যে আপনি ইঞ্জিনিয়ার হিসেবে কোনো ডাটা যদি লেখেন, এটা বাজারে হয় কিনা, প্রডিউস হয় কিনা মার্কেটে, সেটাও দেখতে হবে। কি হয়, 15, 30, 40, 50, 60, 100, 200 এগুলো হয় সাধারণত। ঠিক আছে। তো এখন আপনি এখানের জন্য 30 সেট করতে পারবেন না, কত পারবেন? 40 পারবেন। 40 মনে করেন বাজারে হচ্ছে না, তখন কত পারবেন? 50 পারবেন। মানে যেই ভ্যালুটা ক্যালকুলেট ভ্যালু হবে আপনার, ক্যালকুলেশন করে সেটা যদি হুবাহু মিলে যায়, তাহলে আপনি সেটা নেবেন। না তার থেকে আপনি একদম পড়ে যেতে পারবেন। 33 হয়েছে, আপনি 40 পর্যন্ত নিতে পারবেন। 30 হলে কমে যায়, 40 হলে পারফেক্ট হয়, কিন্তু আপনি এটা আবার সাইডে নিতে পারবেন না। কথা বোঝা গেছে? এটা এই কথাটা বেকারের ক্ষেত্রে, আপনার কেবল ক্যালকুলেশনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে এই ফ্যাকশন গুলো হয়। মানে ইলেকট্রিক্যাল ডিভাইস সিকোয়েন্স হয় না যে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে হয় না। এটা হচ্ছে একটা গ্যাপ রেখে রেখে এটা আপনার যেহেতু ইউজ করে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ওকে। আচ্ছা, এখন একটা প্রশ্ন থাকে অনেক সময়, অনেক এসিবি আর ভিসিবি অনেক সময় এক করে ফেলে। তো এসিবি হচ্ছে সবসময় লো এলটি সাইডের, মানে এই আপনার বেকার। আর হচ্ছে ভিসিবির সাথে এলবিএস এর সম্পর্ক। ভিসিবির সাথে কি, ভিসিবির সাথে রিলেশনটা হচ্ছে এলবিএস। এখন এলবিএস কখন হবে আর ভিসিবি কখন হবে, এই বিষয়টা ডিপেন্ড করতেছে ট্রান্সফরমার সাইজ। যদি 500 কেভি এর নিচে হয়, 500 কেভি থেকে নিচে হয়, তাহলে আপনার এলবিএস ইউজ করতে পারবেন। তাহলে বুঝে গেছেন যে ভিসিবি কখন ইউজ করব। ভিসিবি ইউজ করবো 500 উপরে, 500 ওর উপরে 630 থেকে শুরু ট্রান্সফরমার। তাহলে আপনি এটা এভাবে মনে রাখতে পারেন যে 500 নিচ পর্যন্ত হচ্ছে এলবিএস, আর 500-র উপরে হচ্ছে আপনার ভিসিবি। এটা হচ্ছে আমার অডিটে বলে দিচ্ছে বা স্ট্যান্ডার্ড হচ্ছে এটাই, যে এর নিচে আপনি, এখন আপনি বলবেন যে নিচে আপনি কি পিসিবি ইউজ করতে পারবেন না 500-তে? হ্যাঁ পারবেন, আইডেন্টি রিলে কমে, হ্যাঁ, কিন্তু এখানে কস্টিং বেড়ে যাবে, এটা প্রয়োজন বোধ মনে করে না। আর অডিট কোনো বা হচ্ছে স্ট্যান্ডার্ডে আপনি এটা ধরা খাবেন না যে আপনি এখানে এলবিএস কেন দিলেন। কিন্তু মনে করেন না আপনার 100 কেভি 1000 কেভি ট্রান্সফরমার, আপনি যদি সেখানে এলবিএস দেন, তাহলে এটা চলবে না। ওকে, ওটা আপনার অডিট ফেল করবেন আপনি। আচ্ছা, তারপরে আমরা যে কিছু, মানে এই জিনিসগুলো আপনারা দেখতেছেন যে আমাদের আলোচনার কিছু অংশগুলো আমরা এখানে কেটে রাখছি। আর বিস্তারিত আমাদের একটা বিষয়ে এক একটা স্লাইড আছে এবং রেফারেন্স ডাটা আছে, বিষয়গুলো আমি দেখাবো আপনাদের। তখন এখানে কি বলতেছে দেখেন, সার্কিট ব্রেকার সিলেকশন অ্যাকর্ডিং টু ইঞ্জিনিয়ারিং কোড। বিএনবিসি কি বলতেছে, কিভাবে, বা ইঞ্জিনিয়ারিং কোড একটা বিএনবিসি কি বলছে, আর এসি কি বলছে, এনএসি কি বলছে, আর লোকাল কি বলছে। এখানে যে ব্রেকারটা সেট করবেন, ধরেন লোড হচ্ছে 139, যেটা দেওয়া, যেটাই দিই তাহলে ভালো হবে। লোড এত অ্যাম্পিয়ার। এখন এটার উপর ডিপেন্ড করে আমাকে কেবল সেট করতে হবে, ব্রেকার সেট করতে হবে, কেবল সেট করতে হবে, ঠিক না? এখন দেখেন, এই বিএনবিসি কি বলছে, লোড কারেন্টের সাথে 1.65 গুণ দিতে পারবেন। আবার লোড কারেন্টের সাথে 1.25 গুণ দিতে পারবেন। লোড কারেন্টের সাথে 1.15 গুণ দিতে পারবেন। ওয়ান 139-এর সাথে 1.65 গুণ দিলে 229 হয়। 229-এর বেকার নাই, তাই 250 পাবেন। ওকে, বিএনপিসির স্ট্যান্ডার্ডে 139-এর 1.25 দিলে 173 হয়, 73 নাই, 200 নিলেন। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কি নিলেন, লোকাল 129-এর সাথে 1.15 গুণ দিলে 159 হয়, 159-এর বেকার নিতেন। মজার বিষয় দেখেন, যে বেকারটা 250, 200, এর প্রাইস কি 100 মান? তো আপনি মনে করেন একটা ওয়ার্ক অর্ডার দিলেন, বিজনেস করেন বা যাই করেন, তো আপনি স্ট্যান্ডার্ড ফলো করলেন লোকাল, তাহলে আপনার মনে করেন যদি, মানে প্রাইস কোটেশনের অনেক ভেরি করবে। এই 100 এটার দাম আর এটার দাম এক জিনিস না। আর ফ্যাক্টরিতে তো 1 2টা বেকার লাগে না, অনেকগুলা বেকার লাগে। ঠিক আছে। তো আপনার কোনটা আপনি, মানে কে পাবে এটা, কে বলবেন? এই জন্য বলেন তো। মনে করেন আপনি করেছেন এই লোকালটা,
মনে করেন আপনি করেছেন 2 কোটি টাকা, এটা তো কথার কথা। আর আমি দিয়েছি বিএনবিসির স্ট্যান্ডার্ড, আমি দিয়েছি মনে করেন 3 কোটি টাকা, 3 কোটি টাকা, একই। তো কে এই অর্ডারটা পাবে? এই জন্য ভাই বলবেন, মানে লোকাল করলে তো আপনি কম প্রাইস দিচ্ছেন, আর এই স্ট্যান্ডার্ড গুলো অ্যাপ্লাই করলে বেশি প্রাইস হচ্ছে, তো কে পাবে? মানে কাজটা কে পাবে? আমরা একটু কথা বলবো, হ্যাঁ, বা মেসেঞ্জারে লিখতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো যে ভাইয়েরা শুনতেছেন আমার। তো এটা পাবে কে? যদি স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ হয়, বা যেই আপনি এখন মনে করেন ইপিজেডে। জি। আপনার কথা শুনতে পাচ্ছি না আমি, প্লিজ আমরা লিখবেন প্রয়োজন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই বলছেন যে স্ট্যান্ডার্ড যদি ফ্যাক্টরি হয়, যেমন ইপিজেডে, বা স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স মেনে যদি, যেখানে আপনি কোটেশন দেবেন সেগুলোতে স্টাডি করবেন আপনি, তাহলে আপনি এই যে কোড মেনে যদি আপনার টাকাও বেশি হয়, আপনার সেখানেই নিবে, আপনার লোকাল টাকা নিবে না। যদি লোকাল পার্সন হয়, মনে করেন একটা ছোট কাজ করতে গেছেন, মানে বিএনবিসি কি আর এনএফপি কি, মোটামুটি একটা মানে চললে হয়, তখন আপনি যেটা ইচ্ছে দিলেন। তবে ইঞ্জিনিয়ারদেরকে লোকালের দিকে আমি মানে চোখ তুলে তাকানোর জন্য বলবো যে এখানে আমরা এটা তাকাবো না, তাতে যা হলো। উনি যদি চাই জোর করে যে না আমরা বলবো যে এটা হবে, তো আপনি, উনি যে বলে যে না আপনি এটা দেন, তাহলে আমি দিব না, দেবো না। রেসপন্সিবিলিটি কাস্টমার। আচ্ছা, তারপরে একটা জিনিস আমরা আলোচনা করব আপনাদের সাথে, যে ট্রান্সফরমারের 2টা সাইড থাকে, একটা যে প্রাইমারি সাইড এলটি, আর সেকেন্ডারি সাইড হচ্ছে, না সরি, বলুন, এটা হচ্ছে আপনার এইচটি, সেকেন্ডারি সাইড হচ্ছে এলটি। তো আপনারা জানেন যে দুই পাশের এত কেভি ট্রান্সফরমার। এখন আমাদেরকে কারেন্ট নিয়ে কাজ করতে হবে। সব জায়গাতে দেখবেন কারেন্ট, কত কারেন্ট, এটা আপনাদের প্রশ্ন করবো। তো কারেন্ট বের করবো, এটা সূত্র, এটা তো পাওয়ারের সূত্র আপনারা জানেন। তো আইপি সমান হচ্ছে কেভিএ রুট ওভার ডিভাইড বাই রুট ওভার ভি, যেহেতু এসটি সাইড এটা। তো এখানে দেখেন মজার বিষয় যে ট্রান্সফরমারের বের করতেছি আমরা। ট্রান্সফরমারে বের করার জন্য 5.24 কারেন্ট বেরোনো 100 কেভি ট্রান্সফরমার। সেকেন্ডারিতে জাস্ট খালি 415, আর একটু 11 কেভি। এখানে দেখেন আমি কি করব, ট্রান্সফরমারের এই পাশে কতটুকু কি হবে, 129.39.12 আমার এই কারেন্ট বেরোনো, এই সূত্রে অ্যাপ্লাই করে এটা দিয়ে করতে পারেন আপনি। কিন্তু আসলে সূত্রে অ্যাপ্লাই করে সব জায়গাতে যদি আপনি কাজ করতে চান, আপনি সফল হতে পারবেন না, ঝামেলা আছে। কেমন ঝামেলা? যে অনেক টাইম লাগবে। এখন বস আর আপনি হাঁটতেছেন, আর বলতেছে যে আপনার মালিক যে আশা এটা করলে কত লাগবে, তখন আপনি বলছেন বাস দাঁড়ান, আমার সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, একটা এরপর কি লাগবে, এত হিসাব নিকাশ করার সময় নেই তাদের। তো সেই ক্ষেত্রে কিছু শর্টকাট পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। যেমন কেবি এর সাথে যদি 0.0524 যদি আপনি গুণ দেন, তাহলে কি পাবেন আপনি? এই এটা কারেন্ট পাবেন না, এসটি সাইডের এলটি সাইডের কারেন্ট এই যে মিলে গেছে, সূত্রতে করেছেন, আমি এমনি করেছি। আবার কেবি এর সাথে এলটি সাইডের 1.39 যদি গুণ দেন, তাহলে আপনি কারেন্ট পাবেন। And বলেন তো, যেই মানুষটা 1.39 মুখস্থি করা আছে, আর 0.0524 মুখস্থি করা আছে, এটা তো 20 সেকেন্ড লাগবে তাকে অ্যান্সারটা বের করতে, আর আপনার কি লাগবে, অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের এই কিছু বিষয় শর্টকাট অবশ্যই অবলম্বন করতে হবে। কিন্তু এই শর্টকাটের এই ভ্যালুটা আপনি কোথা থেকে পেয়েছেন, অবশ্যই এটা আপনার জানতে হবে। এটা আমরা পেয়েছি কোথা থেকে? এই সূত্র থেকে। এই সূত্র থেকে স্ট্যান্ডার্ড নমিনাল মান বসে এটা পেয়েছি। এটা আমি এটা আপনাকে প্রমাণ করে আমি এখানে দেখাতে পারবো, কিন্তু আমাদের এটা এই ইউটিউব চ্যানেলে আছে, আপনারা যদি সুযোগ থাকে আপনারা দেখে নেবেন। আর আরেকটা বিষয় আমি সংক্ষিপ্ত ভাবে দেখাচ্ছি, আমি অনেক কিছু বিষয় আলোচনা করব, সেজন্য বিস্তারিত আলোচনা করতে পারতেছি না আজকে।
আচ্ছা, এই জায়গাটা আমি দেখাচ্ছি আপনাকে। এসএলডি করতে ভাই যদি আপনি সূত্র অ্যাপ্লাই করে মান বের করা শুরু করেন, তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনার এসএলডি শেষ হবে না। এই কাম করা যাবে না, কিছু শর্টকাট মেথড আপনাকে অবলম্বন করতে হবে অবশ্যই। ঠিক আছে, এই শর্টকাট মেথড গুলো কি সেটা দেখবো আমরা। আচ্ছা, এই জন্য কি, আচ্ছা আমাদের অফিস থেকে আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে আমাদের আজকের যে সেমিনার চলতেছে, এটা আমরা একটা কোর্স লঞ্চ করে থাকি, এবং স্কলারশিপ নিয়ে আমরা ভর্তির একটা সুযোগ থাকে। যদি আপনারা ভর্তি হতে চান বা আমার সাথে কথা বলতে চান, আপনার চ্যাট বক্সের নাম্বারটা দিবেন, আমি তাদের সাথে কথা বলবো। শুধু যারা চ্যাট বক্সের নাম্বার দেবেন প্লিজ। ঠিক আছে। আর তো আহ, মানে যারা কোর্স করতে চান, এবং যেহেতু আলোচনা চলবেই, এটা আরো 40 মিনিট আলোচনা চলবে, তারা চ্যাট বক্সে আপনাদের নাম্বারটা দিয়ে রাখবেন, কেমন? দেখেন, এসএলডি একটা এসএলডি, যারা এসএলডি চিনেন না তাদেরকে আমি এসএলডি একটু ঘুরিয়ে নিয়ে আসি, একটা তাহলে ধারণা হবে। যে এসএলডি মানে হচ্ছে ওই যে পাওয়ার সিস্টেম বইয়ে যে লেখা থাকে যে 11 কেবি ফিডার পর্যন্ত, এটার নাম এসএলডি। হ্যাঁ, ওটাও এসএলডি, কিন্তু ওই এসএলডি কিন্তু এসএলডি না, ফ্যাক্টরি। এসএলডি মানে হচ্ছে ফ্যাক্টরিতে বিশাল একটা, মানে কত বড় ফ্যাক্টরি ডিপেন্ড করতেছে। দেখেন, এটা হচ্ছে আমাদের একটা 33 কেবি থেকে শুরু করে, যে সাব স্টেশন, এটা এটা আমার এসএলডি করা। তো এখান থেকে 33 কেবি থেকে, মানে রাস্তার নিচ দিয়ে যে আবার একটা ট্রান্সফরমার দিয়ে আবার দুইটা ট্রান্সফরমার দিয়ে এত বড় আপনার, তারপর হচ্ছে আপনার মানে এই পাওয়ার ইটা ছিল আমাদের বিশাল একটা কর্মযোগ্য। এই যে সেশনলি মানে হচ্ছে সকল ইনফরমেশন দিয়ে আপনার একদম 33 কেবি থেকে শুরু করে 11 কেবি থেকে শুরু করে একদম বাউন্ডারি লাইট পর্যন্ত আপনাকে হিসাব নিকাশ করার নামই হচ্ছে এসএলডি। তো এই বিষয়টা আমি সবসময় বলি যে একটা এসএলডি, যে আর্থিং লেআউট কিভাবে করবেন এগুলো, তারপরে এই যে এটা একটা এসএলডি, এটা বিশাল এসএলডি। এসএলডিটা করার জন্য আপনার সর্বোচ্চ আপনার 1.5 থেকে 2 মাস সময় লাগবে। তো এখন এই পার্ট টু পার্ট যদি আপনি ক্যালকুলেশন করা শুরু করেন প্রিয় ভাই, যে সূত্র অ্যাপ্লাই করেন, আপনার জীবন শেষ হয়ে যাবে, এসএলডি শেষ হবে না। ঠিক আছে, একটা এসএলডি করলে সর্বোচ্চ দিবে 50,000 বা 1 লাখ টাকা সর্বোচ্চ। এখন তো আরো অনেক কমে গেছে। ঠিক আছে, তাহলে এই একটা এসএলডি যদি 50,000 টাকার বা 1 লাখ টাকার আপনি কাজ করতে যে আপনি 2 মাস সময় পান, তাহলে আপনি ধরেন আপনাকে 60,000 টাকা দেওয়া হলো, তাহলে আপনার বেতন কত পড়লো? 30 করে পড়লো প্রতি মাসে। তো একটা ইঞ্জিনিয়ার কি, যারা এসএলডি ভালোভাবে জানে, তারা 30,000 টাকা করে চাকরি করবে? বলেন, কখনোই করবে না। তাহলে মানে এটা 1.5 মাস বা 1 মাসের কাজ একটা এসএলডি। এসএলডিটা 1 মাসে কখন করবেন? বা আমি করেছি এসএলডিটা, যেটা দেখাচ্ছে এটা আমার করা। তো এবং অ্যাপ্রুভ এসএলডি এটা, আপনার আর এসে অ্যাপ্রুভ এসএলডি এটা। ওকে। তো এসএলডিটা আপনি কখন করতে পারবেন? যখন আপনি সকল কেবল ক্যালকুলেশন, মানে আমি সবসময় বলি, আপনারা যারা সিনিয়র আছেন একমত হবেন আমার সাথে, যে এসএলডি পারা ইঞ্জিনিয়ার মানে অনেক কিছু জানে। একটা মেশিনের কত লোড মানে ইউজ হয়, কতটা ডাইভার্সিটি লোড করতে হয়, কেবল ক্যালকুলেশন থেকে শুরু করে বাঁচবে টোটাল বিষয়টা, মানে এসএলডি যদি আপনি ফুলফিল ভাবে জানতে পারেন, তাহলে আপনি অনেক কিছু জানেন। হ্যাঁ, আর আমরা তো শুধু অটোমেশন 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 করে লাফালাফি করি। আর ফেসবুকে তো এটাতে মনে করেন যাওয়াই যাচ্ছে না অটোমেশনের খেলায়। মানে আমরা অটোমেশন কোর্স করি, কার জন্য কোন কোর্সটা? আপনি স্টার্ট পয়েন্টে আছেন, আপনি অনেক ভালো কিছু জানেন না, আমি বলবো যে অটোমেশনের ধারের কাছে প্রাথমিক প্রথমে যাবেন না আপনি। প্রথমে আগে প্রপার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন। 2 মাস নেন, 3 মাস নেন, 1 মাস নেন, কতদিন সময় লাগবে এটা আপনার ব্যাপার। কন্ট্রোল ইন্ডিয়া শিখেন, দেন আপনি অটোমেশনে যান। প্রথমেই আইসি অটোমেশনে আপনাদেরকে প্রিয় ভাই হিসেবে আপনাদের পরামর্শ দিব জীবনের অভিজ্ঞতার আলোকে। বা আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, আপনি কাউকে জিজ্ঞেস করেন না। মনে করবেন যে সোহেল ভাই তো কোর্স করায়, সেই জন্য এটা বলতেছি। তো আমরা তো অটোমেশনও কোর্স করাই, অটোমেশন কোর্সেরও কথা বলি, কিন্তু কার জন্য? একজন একজন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে আসা স্টুডেন্টকে আমাদের বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে, 3 লক্ষ টাকা নিয়েছে এই মানে কাজ শেখাবো সেজন্য। মানে হাউ ফান এটা, যে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট মানে হচ্ছে উনি এখনো ডিপ্লোমা কমপ্লিট করেনি, উনাকে 3 মাসে আপনি 3 লক্ষ টাকা নিচ্ছেন বা 6 মাসে, ওর সিকোয়েন্সলি তো উনি তো পাগল হয়ে যাবে যখন সবকিছু যখন আপনি চাপ চাপ দেবেন ওনাকে। আমার মনে হচ্ছে এটা। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাকে এড়িয়ে যেতে হবে। আপনি টাকা আছে, আপনি কোর্স করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সিকোয়েন্স মেনটেন করে ধাপে ধাপে উঠেন, যেন আপনি সেটা ব্যালেন্স করতে পারেন এবং হচ্ছে বুঝতে পারেন প্রিয় ভাইয়েরা। তো দেখেন, আমরা এখন যেটা করব, যে আম, আপনার এসএলডি, এসএলডি মানে এটা কি? এসএলডি মানে হচ্ছে লোড কত ইউজ করতেছেন, কি ইউজ ইউজ করতেছেন, ক্যালকুলেশন। এসএলডি এগুলো একই জাতীয় জিনিস। এটার জন্য যেটা করতে হবে,
যে নিচের দিক থেকে আপনাকে কল্পনা করতে হবে। মনে করেন আপনাকে কি বলবে, মোটরটা এত কিলো ওয়াট, ফ্যানটা এত ওয়াট, অমুক জায়গাতে এত ওয়াট কিলো ওয়াটের লাগবে, এডিবিতে এত ওয়াট লাগবে, আপনাকে ওয়াট বলবে। মেশিনের আপনার কখনো ইউজার পয়েন্টে লেখা থাকে না এত অ্যাম্পিয়ার, খুবই কম। তাহলে যখনই আপনাকে ওয়াট বলবেন বা কিলো ওয়াট বলবেন, মনে করেন এই যে থ্রি ফেজ আপনাকে বললাম যে 25 কিলো ওয়াট, চট করে আপনাকে বের করতে হবে কেবল ক্যালকুলেশন বের করার জন্য, আর্থিক বের করার জন্য, বেকার জন্য, এটার জন্য যে অ্যাম্পিয়ার কত, 45 এম্পিয়ার, 45 এম্পিয়ার জন্য কেবল কতটুকু লাগবে, বেকার কতটুকু লাগবে, বাসবার কতটুকু লাগবে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই আপনাকে হিসাব নিকাশ করতে হবে। সিঙ্গেল ফেজে যদি আপনাকে বলি 25 কিলো ওয়াট সমান কত, 142, 142 এম্পিয়ার, এর জন্য কি কেবল লাগবে, এর জন্য কি বেকার লাগবে, এর জন্য কি কেবল বা বাসবার লাগবে, এগুলো প্রত্যেকটা সিকোয়েন্স অনুযায়ী আপনাকে ধুমধাম যদি না করতে পারেন আপনি, আর তাহলে আপনি এসএলডি করতে পারবেন না। এটাই ধরেন একটা এসএলডি। আচ্ছা, তাহলে এখান থেকে এটা পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় আপনাকে এখানে দেওয়া হয়েছে যে পি সমান √3 ভিআই কস থিটা। পি সমান ভিআই কস থিটা মানে হচ্ছে √3 দিয়ে যদি সিঙ্গেল ফেজ কি, আচ্ছা ওটা পরে আসতেছে। এই দুটো হচ্ছে সূত্র, এই সূত্র দুটো আপনার মানে সারা জীবন কাজে লাগবে, যে যেখানে থাকেন না কেন, ঠিক আছে? এখন এখানে তো লাগবেই। মজার বিষয় দেখেন, কিলোওয়াটের সাথে 1.8 যদি গুণ দেন, তাহলে সিঙ্গেল থ্রি ফেজের কারেন্ট পাবেন আপনি। মনে করেন 10 কিলোওয়াট, 10 কিলোওয়াটের সাথে 1.8 গুণ দিলেন। মনে করেন 20 কিলোওয়াট বললো, 1.8 গুণ গুণ দেবেন, তাহলে কারেন্ট যেটা পাবেন এটা থ্রি ফেজের কারেন্ট, ঠিক আছে? আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে মনে হয় 10 কিলোওয়াট, তখন হচ্ছে 5.68 গুণ দেবেন। এই যে 5.68 সিঙ্গেল ফেজের জন্য, 1.8 হচ্ছে থ্রি ফেজের জন্য। আপনাকে আমি আবারও বলছি প্রিয় ভাইরা, যে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন, এবং আপনাদেরকে ফোন করেছি, আমরা আমরা ডেকে এঁকে নিয়ে এসেছি আপনাকে। একটা বিষয় অন্তত ছোট ভাই হিসাবে কেউ নিতে পারেন, কেউ বড় ভাই হিসাবে নিতে পারেন। আপনি একটাই জিনিস নিবেন, যে যে কোনো এই ধরনের শর্টকাট কোড ইউজ করতে যদি আপনি পারেন, যারা চাকরি করেন না, আমি আপনাকে আজকে যে 55 জন মেম্বার আছে, আমরা সবাই ইঞ্জিনিয়ার, চ্যালেঞ্জ করতে চাই। যারা ফ্যাক্টরিতে কেউ যাননি বা কাজ করেননি, তারা যদি এই ধরনের কোড আপনি যখন ভাইবা দিতে যাবেন, একটা দুইটা কোড ইউজ করতে পারেন, এটা হবে আপনার একটা জন্য বুলেট হিসাবে কাজ করবে। যে ছেলেটা সবেমাত্র বিএসসি শেষ করেছে, পলিটেকনিক শেষ করেছে, এই কোড কোথায় পেলো, আপনাকে জিজ্ঞেস করবে, যদি বলে যে আপনি এটা কোথায় পেলেন, তখন আপনি বুক খুলে বলবেন যে স্যার এটা হচ্ছে নমিনাল বা স্ট্যান্ডার্ড ভোল্ট, মানে মান বসিয়ে আমরা পাওয়ারের সূত্র থেকে থ্রি ফেজের থেকে এটা পেয়েছি, আর সিঙ্গেল ফেজ থেকে আমরা এটা পেয়েছি। এটা একটা কোড একক হিসাবে কাজ করে, অ্যাজ ইউজুয়াল কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন, কোনো ব্যতিক্রমী জায়গা ছাড়া। মনে করেন ব্যতিক্রমী জায়গা ছাড়া, যে এত সেফটি ধরতে হবে, এটা ছাড়া অ্যাজ ইউজুয়াল আপনি এটা নিতে পারেন, ঠিক আছে? তাহলে আপনাকে বুকে টেনে নেবেন ইনশাল্লাহ। তো এটা দেখেন, আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। আর যদি এখানে, যেহেতু অনেক লম্বা একটা আলোচনা হবে অনেক বিষয়, আপনাদের আবারও বলতেছি, আমাদের অ্যাডভান্টেক বিডি নামে আমাদের একটি আছে, ইউটিউব চ্যানেল আছে। এই যে কথাগুলো মনে করেন এতটুকু শুধু আলোচনা করা হয়েছে ওখানে, ওই এই শুধু এতটুকু বিষয়ে আলোচনা করা হয়েছে, এই জিনিসগুলো এরকম ভাবে আলোচনা করা হয়েছে। আপনার অবসর টাইমে, এবং আরো অডিট কি নিয়ে কাজ করে, আরএসএ থেকে শুরু করে, অটোক্যাড থেকে শুরু করে, আপনারা আমাদের এই চ্যানেলটিতে যাবেন আশা করি। এখন যেতে পারেন, বা হচ্ছে আপনি আমাদের কোর্স আলোচনা শেষেও আপনি একটু মেহরবানি করে আমাদের এখানে ঘুরে আসবেন। আপনারা অনেক কাজে আসবে, এবং আরএসসি নিরাপন আপনার কাছে কিছুই মনে হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমরা এটা একটু প্রমাণ করে দেখাই দিই এখানে যতটুকু পারি, যে আই বের করবো আমরা। এই যে আই, যে কারেন্ট বের করবো, তো দেখেন আমরা তো শর্টকাটে এটা গুণ দিলেই আমরা পাচ্ছি। আমরা একটু এই এই শর্ট মেথডটা 1.8 কোথা থেকে আসলো, এটা আমরা বের করবো। এটা বের করার জন্য পাওয়ার পি আর √3 ভি আই, না আই তো দিয়ে দিচ্ছি, আই লাগবে না, কস থেটা। তো এখন মান বসাতে লাগেন, এটা ওয়ান কিলোওয়াট, 1 কিলোওয়াট সমান সমান মানে 1000, তারপর যে √3 মান হচ্ছে 1.73। মানে আসলে কিছু কিছু আপনার শর্ট আপনাকে এতটা পরিবর্তন করে দিবে এবং কাজের সুবিধা করে দিবে, যে এটা আপনার কি, মানে একটা কি বলবো, লাইফ চেঞ্জিং ডাটা হিসেবে আপনাকে এগুলো কাজে লাগাবো ইনশাআল্লাহ। তো দেখেন, এটা একটু যদি না ভুল হয়, যেহেতু এটা আমি অনেকদিন করেছি, 1.8 এম্পিয়ার। এভাবে হচ্ছে আমাকে এই, এখন আপনার প্রশ্ন হতে পারে যে আপনার প্রশ্ন না করলে আমি প্রশ্ন করতেছি আমাকে, যে এখানে 400 ভোল্ট হলো কেন, এখানে 0.8, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা নমিনাল মান।
এটা বসে আমি পেলাম। এটা কেমন, কেমনে পাওয়া যায়, আমি আপনাকে যে সিঙ্গেল ফেজটা বের করে আমি নিয়ে যাচ্ছি, যেটা আপনি কোথায় পেলেন। মানে আমাকে যদি আপনি প্রশ্ন করেন যেটা আপনি কোথায় পেলেন, আপনাকে আমি বলে দিতে পারবো এই স্ট্যান্ডার্ড এটা বলছে, এটার মানে এটা। ওকে। তো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 220, তারপরে রুট 3 আছে, তাহলে এটার নিচে হচ্ছে 176 হবে। হ্যাঁ, তাহলে 5.6, আপনারা একটু করে দেখেন, 8 এত অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেজ। আরো বিস্তারিত জানতে গেলে অ্যাডভান্টেজ বিডিতে, আমাদের অ্যাডভান্টেজ কথাটা ঠিক এই পর্যন্ত টি কে দিয়ে ই করেছি, বিডি আপনি সার্চ দিলেই ইউটিউবে চলে আসবে, এই ভিডিওগুলো আছে আপনারা দেখবেন। এখন আমি প্রশ্ন করেছিলাম যে আমি 400 ভোল্ট নিলাম, আমাদের 440 ভোল্ট, এটা কি 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 ভোল্টেজ? নমিনাল ভোল্টেজ। কি বললাম? এটা নমিনাল, অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড সর্বনিম্ন স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা। এই জন্য আপনাদের জন্য যেটা করে রাখছি আমি, এই শুধু যে আমি আপনাদেরকে এগুলো দেখাবো বিষয়টা না, এটা তো আমার স্লাইড, এই আমাদের আপনার এই ডকুমেন্ট গুলো আপনাদের জন্য ছোট ছোট করে কেটে আমি রাখছি আপনাদের জন্য, যে এই জিনিসগুলো আপনাদের জন্য কাজে লাগবে কি যখন আপনারা কাজ করবেন। মানে এত তো সময় নেয় আপনাদের, ধুমধাম আপনি এখান থেকে দেখেই নিতে পারবেন যে কোনটা কি। যেমন সাব স্টেশনের জন্য এই জায়গাটা যদি আপনি পড়েন, তাহলে আমাদের তিনটা যে ইয়ে আছে, বিএনবিসি, এনএফপি আর বিডিসি স্ট্যান্ডার্ড, এই কম্পারিজন করে আছে। মনে করেন এই কেবলটা সকেটের জন্য বিএনবিসি কি বলছে, এনএফপি কি বলছে, জিনিসটা দেওয়া আছে। তো দেখেন এখানে একটা ইয়ে আছে, এই যে এটা হচ্ছে বিএনবিসি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে এই যে বিএনবিসি, এটা হচ্ছে বিটিসি স্ট্যান্ডার্ড। এই যে এখানে একটা ডাটা দেখেন বলতে যে নমিনাল ভোল্টেজ হচ্ছে 400 থ্রি ফেজের ক্ষেত্রে। এই যে ওনারা এরকম বলে দিচ্ছে, এরকম ভাবে বিভিন্ন জায়গায় ওনাদের চার্ট আছে, বলে দেয় যে থ্রি ফেজের ক্ষেত্রে 220, নাকি সিঙ্গেল ফেজের আর থ্রি ফেজের 400, এটা নমিনাল ভোল্টেজ। ওকে, এই জিনিসগুলো আপনাদেরকে খুবই কাজে লাগবে ইনশাল্লাহ। আপনারা পাবেন কেবল ক্যালকুলেশন থেকে শুরু করে টোটাল একদম সাবস্টেশনে এই পার্টটা যদি আপনি পড়েন, এই যে আপনার ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন থেকে শুরু করে বাস বার টাইম থেকে শুরু করে সবকিছু আপনি, এই যে এনএমপিআই কি বলতেছে, বিএনবিসি কি বলতেছে, সবকিছু আপনি পেয়ে যাবেন প্রিয় ভাইরা। তাহলে এই জিনিসগুলো অবশ্যই আপনি যদি আপনাদের হাতে থাকে ডাটাগুলো, তাহলে খুবই খুবই কাজে লাগবে। ঠিক আছে, একটু ডকুমেন্টারি গুলো আপনাদেরকে ই করতে হবে। যেমন বিএনবিসি বইটা অনেক বড়, আমি ইলেকট্রিক্যাল পার্ট, লাইটিং এর, এলপিএস এর জন্য এগুলো সবগুলো আপনাদের জন্য আমরা কেটে রাখছি। আমরা দ্বিধাদ্বন্দ্বে কোনো প্রশ্ন ছাড়াই আপনাকে লাইফ টাইমে আমরা এগুলা প্রোভাইড করবো। ওকে। হ্যাঁ, আকাশ ভাই লিখছেন যে স্লাইড শেয়ারিং পসিবল। হ্যাঁ, অবশ্যই পসিবল, সবকিছুই পসিবল। আপনি, তবে আমাদের এই এই ভিডিওটা আজকে যেটা আমরা আলোচনা করতেছি, এটা ওই যে ইউটিউবে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, আমাদের অ্যাডভান্টেক বিডিতে আপনারা একটু মেহরবানি করে ঘুরে আসবেন, লিঙ্ক দেওয়া আছে। তাহলে তো বুঝতে বুঝতে পারলেন যে যখন এসএলডি করবেন কতটা শর্টকাট। তারপর এখানে কিছু ই থাকে, টুইস্ট থাকে, যে আরএস এর কিছুটা ফ্যাকশন তৈরি করে, নিরাপন কিছু ফ্যাকশন তৈরি করে, ওগুলো আপনি করতে করতে শিখে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আগেই নিরাপন বা ওইকে যদি আপনি ফোকাস করেন, তাহলে আপনি অন্য অডিটে যে আপনি থেমে যায়। এগুলো হচ্ছে একদম কোর টাইপের জায়গা, কোর টাইপের জায়গাতে আপনাকে হিট করতে হবে আগে। আচ্ছা, তারপরে আমরা দেখেন লেখা থাকে যে RM, RE, SN। এখন কিছু বিষয় একজন ভাই আমাকে বলছিল যে স্যার এগুলো তো আরো বিস্তারিত আলোচনা আছে। অবশ্যই ভাই বিস্তারিত আলোচনা আছে, আপনি অনেক কিছু আপনাকে আমাকে শিখতে হবে। কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমি সোহেল রানা বা আপনি, আপনাকে কি শেখা দরকার? আপনি যখনই এই সিদ্ধান্তটা নিতে পারবেন যে আপনাকে এতটুকু আগে মাস্ট বি আপনাকে শিখতে হবে, তখনই আপনি গেন করবেন প্রিয় ভাইরা। আপনাকে আমি খুবই শক্ত করে পয়েন্ট আবারও বলছি, আমরা 50 জন ভাই আছি এখানে, স্টিল নাও আজকে রাত থেকে সকাল শুরু হবে, এখন আমাকে কি শিখে শিখে আমাকে স্টেপ ডাউন করতে হবে, মানে আপ করতে হবে। এই জিনিসটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, দেন আপনি সাকসেস। মনে করেন আমার বস অনেক জানে, আমার অটোমেশনের যুগ চলে আসছে, আইওটি চলে আসতেছে। একটু আমি গল্প করে ফেলি। আমি বিভিন্ন আপনার এই যে বাংলাদেশ টেকনিক্যাল বোর্ডে সচিব স্যারের সাথে এরা আমি প্রোগ্রাম করেছি, এবছরে অনেকগুলা করেছি, আরো আমার শিডিউল আছে। তারা বাংলাদেশ টেকনিক্যাল বোর্ডকে বা টেকনিক্যাল সেক্টরকে কিভাবে ডেভেলপ করা যায়, সবাই খালি বলে ল্যাব ডেভেলপমেন্ট করতে হবে, ল্যাব ডেভেলপমেন্ট করতে হবে। আমি একটা কথা বলেছিলাম সচিব স্যারের সামনে, যে স্যার এটা আমি বিপক্ষে, ল্যাব ডেভেলপমেন্ট বিপক্ষে। কেন? আপনি আপনি দাঁড়ান, আপনি কেন বলেন, এটা ব্যাখ্যা দেন।
আমি বলছি যে প্রাথমিকভাবে আমি বিপক্ষে, কিন্তু অবশ্যই যুগ উপযোগী ল্যাব ডেভেলপ করতে হবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা স্যার আমার আকাঙ্ক্ষা, আমার ভাই বোন বা আমার ছোট ভাই বোন যারা আছে বা আমার টিচার থেকে শুরু করে, যে ল্যাবে যেটা বিদ্যমান যে ডিভাইসটি আছে, প্রিয় ভাই একটু শুনবেন, ল্যাবে যে বিদ্যমান ডিভাইসটি আছে, আমার ছাত্র ছাত্রী ছোট ভাই ও বোনেরা কিভাবে এটাকে 100% বা 90% প্র্যাকটিক্যাল ওরিয়েন্টে অ্যাচিভ করতে পারে, এই জিনিসটা কি দায়িত্ব নেবে, এটা করতে হবে। তার সাথে সাথে আপনার ডেভেলপ করতে হবে। আপনার একমত কিনা একটু আমাকে বলবেন। যে ভাই আমি তো ডিপ্লোমা নিয়ে, বিএসসি ইঞ্জিনিয়ারিং নিয়ে, ট্রেনিং নিয়ে কাজ করি, মজার বিষয় হচ্ছে মানে হাউস ওয়ারিং একটা জানে না, কোনো কিছুই জানে না। বিভিন্ন পলিটেকনিক বলেন, ইউনিভার্সিটি বলেন, আমরা ঘোরা আছে, প্রত্যেকটা ডিভাইস যেগুলো আছে, যে প্র্যাকটিক্যাল যে মেশিন গুলো আছে, সবগুলো ঢাকা আছে। তো এখন এই প্র্যাকটিক্যাল সেটা চালানোর মতো ক্ষমতা নাই আমাদের পলিটেকনিক্যাল ইনস্ট্রাক্টরদের, আমাদের ইউনিভার্সিটি টিচারদের স্কিল নাই, অনেকের জায়গায় নেই, অনেকে আছে। তাহলে আপনি এই জায়গাতে যদি আপনি ডেভেলপ করেন ল্যাব, তো ল্যাবটা ডেভেলপ করে আপনার আপনার লাভটা কি? যেটা আছে সেটাই তো আপনি চালাতে পারতেছেন না। তাহলে এখানে বাংলাদেশের আবার ট্যাক্সের টাকা আপনি এখানে বিলিয়ন বিলিয়ন টাকা ভাঙবেন না? আপনার কি দ্বিমত কিনা আমার সাথে? আমি একবারে শক্ত করে বলছিলাম যে স্যার এটা আপনি, আমি চ্যালেঞ্জ করতে পারবো আমাদের ছোট ভাইয়েরা বা আমরা এটা 10% আমরা অ্যাচিভ করতে পারি না, তাহলে কি লাভ? সবাই বলে আইওটি করতে হবে, আইওটি করতে হবে, আইওটি তো অবশ্যই করতে হবে, প্রিয় ভাইরা। তো যাই হোক, আসলে অপ্রাসঙ্গিক কথাবার্তা আমি আপনাদেরকে বললাম, এটা আমার ওপিনিয়ন, আমি ওখানেও শক্ত করে বলেছি এবং ওনারা খুবই আমার সাথে সম্মতি জানিয়েছে। হয়তো বা আপনারা নেবেন যে যেটা আমার ইন হাউসে যেটা আছে। আমি যে কথাটা আপনাকে বললাম যে আপনি, আপনাকে আমাকে অনেক কিছু জানতে হবে, কিন্তু স্টিল নাও আপনি কি জানেন না। আপনি যে জবটা চাকরি করতেছেন, যে সেক্টর আপনি চাকরি করতেছেন, সেই চাকরিতে প্রোগ্রেস করার জন্য, রেসপন্সিবিলিটি হাই করার জন্য আপনার কি কি বিষয়গুলো আপনার আশেপাশে আপনি জানা দরকার, সেটা আপনি কোর্স করেন, না হলে আপনি সিঙ্গাপুর যান, না হলে আমেরিকা যান, না হলে আপনি কোনো ভাইয়ের কাছে আপনি জানেন, জেনে আপনার জায়গাটা শক্ত করে আপনি আরো কিছু শিখেন, স্কালা শিখেন, আইওটি শিখেন, আপনি বিদেশ বিদেশ ঘুরে আপনি করেন, কোনো বড় ভাইয়ের কাছে যান, ইউটিউব থেকে শিখেন, চ্যাট জিপিটি থেকে শিখেন, নো প্রবলেম। কিন্তু আপনি চাকরি যেটা করতেছেন, আপনি যেটা পায়ের নিচের মাটিটা আপনি শক্ত করতে পারতেছেন না, তাহলে কেমন হবে? প্লিজ আপনারা একটু। আচ্ছা, তো দেখেন আমরা কিছু জিনিসকে অবশ্যই মনে রাখবো, যেগুলোকে মনে রাখার, যে এই কেবল গুলা কি কি, যে আর এম কি, আর এ কি, এস এম কি। তো এখানে দেখেন লেখা আছে আর এম হচ্ছে কন্ডাক্টর অফ মাল্টি স্ট্যান্ডার্ড ওয়্যার অফ সার্কুলার ক্রস সেকশন, এরিয়াকে আর এম বলে। আর ই বলে হচ্ছে কন্ডাক্টর অফ সিঙ্গেল সলিড ওয়্যার অফ সার্কুলার ক্রস সেকশন এরিয়াকে বলে। এসএম বলে কন্ডাক্টর অফ মাল্টি স্ট্যান্ডার্ড ওয়্যার অফ সেক্টরাল শেপ ক্রস সেকশন এরিয়াকে বলে। এগুলোর নাম হচ্ছে এভাবে বলে। তো এটাকে আর একটু সংক্ষিপ্ত করে দেখেন, গ্রাউন্ড কন্ডাক্টর মাল্টিওয়্যারকে আর এম বলে, গ্রাউন্ড কন্ডাক্টর সিঙ্গেল ওয়্যারকে আপনার আর ই বলে, এসএম বলে হচ্ছে সেক্টরাল কন্ডাক্টর মাল্টিওয়্যারকে বলে, এসি বলে সেক্টরাল কন্ডাক্টর সিঙ্গেল ওয়্যার বলে। এখন এই জায়গাগুলোতে যেটা মজার বিষয় হচ্ছে দেখেন, এটা হচ্ছে আর এম কেবল, এটা হচ্ছে আর ই কেবল, এটা হচ্ছে এস এম কেবল, এটা হচ্ছে এসি কেবল। আমাদের প্রাথমিকভাবে যে জিনিসগুলো, যেমন কেবলের গায়ে লেখা থাকে বি এন ওয়াই ওয়াই, বি ওয়াই ওয়াই, এগুলো দ্বারা কি বোঝানো, এই জিনিসের প্রাথমিক জিনিসগুলো আপনাকে আমাকে অবশ্যই জানতে হবে। যেমন এটা এসটি কেবল, তো এন ওয়াই কেবল, বি ওয়াই কেবল, এনএক্সওয়াই কেবল, এইটা টাইপ গুলো, অনেক টাইপের কেবল আছে। এই বিষয়গুলো প্রাথমিক যে ইগুলো আছে, অবশ্যই অবশ্যই আমাদেরকে জানতে হবে। তারপরে দেখেন এখানে লেখা থাকে কি বলে যায় যে এ নয় হয়, আসলে এই কোড গুলা দ্বারা কি বোঝানো হয়েছে আমরা অনেকেই জানি না, অনেকে হয়তো জানি। তো দেখেন কোড গুলা দ্বারা কি বোঝানো হয়েছে, যে এন দ্বারা হচ্ছে ভিডি স্ট্যান্ডার্ড ইউনিয়ন অফ জার্মান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোড কে বোঝানো হয়েছে। বি দ্বারা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড বিএস 6004 কে বোঝানো হয়েছে। ওয়াই দ্বারা হচ্ছে ইনসুলেশন সেট অফ পিভিসি কে বোঝানো হয়েছে। এ দ্বারা হচ্ছে ইনসুলেটেড সিঙ্গেল কোর কেবল কে বোঝানো হয়েছে। এম দ্বারা হচ্ছে প্রিভিয়াস সেট কেবল কে বোঝানো হয়েছে। ই দ্বারা হচ্ছে আর্ট কন্টিনিউটি কেবল কে বোঝানো হয়েছে। এফ দ্বারা হচ্ছে গ্যালভাইজ স্টিল ফ্ল্যাট ওয়্যার আয়রন আয়রন কেবল কে বোঝানো হয়েছে। এক্স দ্বারা এক্সএল পি ইনসুলেটরকে বোঝানো হয়েছে। তাহলে দেখেন আমরা জানলাম যে সবকিছু যদি মনে নাও থাকে, যে যে কোড গুলা, এটা প্রত্যেকটা একটা কোডের ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এবং হচ্ছে এটা শুধু এ নয় হয় একটা নাম না, এটা প্রত্যেকটা লেটারের একটা, প্রত্যেকটা অ্যাড্রেস রয়েছে, কোড রয়েছে। ওকে, আচ্ছা। তারপরে কি আসতেছে এবার, এটা একটা চমৎকার চমৎকার খুব পাওয়ারফুল একটা এই স্লাইড, আপনার প্রিয় ভাইরা থাকবেন।
যে কেবলকে কিভাবে প্রকাশ করবেন এসএলডি তে। দেখেন এই যে আলোচনা করতেছি এসএলডি কিন্তু অনেকটা এখানে কভার করতেছে আজকে সেমিনার থেকে। আর আমার কোর্সের সাথে আলহামদুলিল্লাহ যদি আপনারা যুক্ত হন, এসএলডি পারবেন, অটোক্যাড পারবেন, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন পারবেন, টোটাল ইন্ডাস্ট্রিতে আপনাকে মুভ করার জন্য এটা লাইফ চেঞ্জিং একটা আলোচনা হবে ইনশাআল্লাহ আপনার জন্য। যাই হোক, দেখেন এই কেবলটাকে যদি আমি প্রকাশ করতে যাই, এটা কি কেবল? এসটি কেবল, এসএলপি কেবল, ওকে। এটাকে কিভাবে প্রকাশ করবেন? এটাকে প্রকাশ করবেন এই যে সম্পূর্ণটা হচ্ছে এই অন অন ইনটু, এখানে কয়টা আপনার ইয়ে আছে, কেবল আছে, মানে এর মধ্যে কোর এই ছোট ছোট গুলো এগুলো না, এটা হচ্ছে একটা আছে, তাহলে 1 × 1C 500 এর কেবল, ওকে। তাহলে এই কেবলটাকে কিভাবে প্রকাশ করবেন? জাস্ট খালি এই সি এর জায়গাতে আপনি 3 দিবেন, এটা মানে একটা কেবল এই সি, আর এই 3C মানে যে 1 2 3, এভাবে আপনাকে এসএলডি তে আপনাকে প্রকাশ করতে হবে প্রিয় ভাই। আর সেম ভাবে এটা যে এটা একটা কেবল, এটা এই সি হচ্ছে এটা, আর আর এম যত হবে সেটা। এটাকে তাহলে দেখেন আপনাদের জন্য আমি ব্যতিক্রমী কয়েকটা দিয়েছি যেন বুঝতে পারছি। এখানে 1 2 3 4, 4C, আর যত আর এম তত। এইগুলা যদি আপনি এই ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলো আপনি না পারেন, কোনো দিনই আপনি এসএলডি পারবেন না। কারণ কি? এটা বলবেন যে কেন? যারা আপনি হয়তো বা আমি আপনাদেরকে বেশি বুঝালে মনে করে অনেকে যে আপনি তো এখানে কোর্সের, কোর্স কোনো মাথায় রাখার দরকার নাই, কোর্স করলে করেন না করলে নাই, ঠিক আছে, এটা আপনার ব্যাপার। আমাদের কোর্স হচ্ছে আপনাদের সাথে সম্পর্ক বিল্ড আপের জন্য। আর আমাদের কাজ হচ্ছে বহুত কাজ আমরা মানে রাত দিন কাজ করে শেষ করতে পারি না, কেমন? এই যে দেখেন এখানে দেখুন একটা, আচ্ছা এখানে দেখেন এই যে 240 এর 2C কেবল দুইটা আছে, তিনটা কেবল নিয়েছি, 1 × 1C 120 কেবল টিপিএন। এই যে এসএলডি তে এখানে আপনি বুঝাচ্ছেন যখন এটা, তখন কিন্তু আমরা বুঝে গেছি যে এখানে কয়টা কেবল আছে, কি কি কেবল আছে। এখন যদি আপনি এসএলডি মনে করেন খুব বলতেছেন যে আমি এসএলডি পারি, এসএলডি পারি, ও পাওয়ার সিস্টেম বাটিয়ে দিলে একটা লাইন এসএলডি দিয়ে কাম হবে না, ঠিক আছে। আপনাকে এগুলো প্রত্যেকটা বিষয় আপনাকে অবশ্যই খুঁটিনাটি জানতে হবে প্রিয় ভাই। আমরা, আমি যেটা হয়তো বা আজকের মূল বিষয় ছিল, যে এসএলডি করার জন্য অনেক কিছু ডাটা প্রয়োজন হয়, আর আপনাকে একটা একটা করে আপনি মুখস্থ কোনো ডাটা নিয়ে আপনি কাজ করতে পারবেন না, এটা নিয়ম জেনেই আপনার আগাইতে হবে, কেমন? আচ্ছা, একটা চমৎকার আলোচনা এখানে, যে এত কেভি এর ট্রান্সফরমারের আপনি নেম প্লেট দেখে কিভাবে আপনি কারেন্ট বের করবেন বা কেবল সাইজ বের করবেন, এটার জন্য অনেক বিষয় আছে। এটা একটা মনে করেন একটা প্যারা কাটা, একটা শর্ট, সরি, এখানে যেটা দেওয়া আছে যে কেবলের সাইজ বের করার জন্য এটা হচ্ছে আপনার শর্ট সার্কিট কারেন্ট জানতে হয়। এখানে টি, এখানে সূত্রটা বসালে বলা হয়তো শর্ট সার্কিট ইন্টু টি টাইম। এটা হচ্ছে আপনার যে কেবলটা নিয়ে আপনি কাজ করবেন, ম্যাটেরিয়াল কে ফ্যাক্টর। এটা যদি আপনি বসাতে পারেন, যেটা আপনার মান হবে সেটা হচ্ছে আপনার কেবলের মানে আরএম, মানে কত সাইজের কেবল লাগবে। এটার জন্য যে এইচটি সাইডে মনে করেন এই যে 100, এখানে 100 কিবে ট্রান্সফরমার কত আর এম এর কেবল লাগবে। তো এটা ক্যালকুলেট ভ্যালু হচ্ছে আমাদের এই যে 9.4। আর এজ পার মার্কেট স্ট্যান্ডার্ড মানে এটা প্রডিউসই হয়েছে আপনার এইচটি কেবলটা 25 আর এম, বা এসএম 25 এর এর নিচে নাই। তো সে এখানে কত পার্সেন্ট নেবেন, সেফটি কত নেবেন, এগুলো কোনো হিসাব নিকাশের দরকার নাই, 25 নিতে হবে আপনাকে, ওকে। এটা আমি আরো বিস্তারিত বলতে পারতাম, তো সময় স্বল্পতার কারণে আমরা টেনে যাচ্ছি। মুস্তাকিম ভাই, আপনার কোশ্চিন, আপনি তো আছেন নাকি? একটু পরে জি নিবে, জি। আমি একটু আলোচনা করে যাই বড় ভাই। আপনার কোশ্চেন অবশ্যই নিব, যদি জানা থাকে অ্যান্সার দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আপনাদেরকে কথা বলার সুযোগ দেবো ইনশাল্লাহ। এখন দেখেন ভোল্টেজ ড্রপ, এখানে বলছে এলটি ডিবি প্যানেল কেবল ক্যালকুলেশন আইএসসি স্ট্যান্ডার্ড কি বলতেছে, আর ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন। আপনারা জানেন যে আমাদের এলটি থেকে আমাদের সবকিছু শুরু, আমরা এলটি সেট থেকে ডিবিতে যাই, এমডিবিতে যাই, মেশিনে যাই।
এই যে যাওয়ার ক্ষেত্রে কত পর্যন্ত যে নর্মাল যে আপনার চার্জ থাকে যে এত আরামে এত আপনি কারেন্ট পারবেন ও পর্যন্ত নিতে পারবেন 30 মিটার পর্যন্ত। 30 মিটার পরে যদি ডিস্টেন্স বেড়ে যায় এমডিভির সেক্ষেত্রে আপনার ভোল্টেজ ক্যালকুলেশন করতে হবে। আরেকটা হচ্ছে প্রিয় ভাই, আমাদের কেবলের কালার কোড চেঞ্জ হয়েছে এখন। এই যে আইএসসি কালার কোড চেঞ্জ করেছে, ওইটার হচ্ছে আপডেট করেছে বিএনবিসি। যে বিএনবিসি তো আছে যে কালার কোড, এটা হচ্ছে রেড এর জায়গাতে আমাদের ব্রাউন হয়েছে, ইয়েলোর জায়গাতে আমাদের ব্ল্যাক হয়েছে, আর হচ্ছে ব্লুর জায়গাতে আমাদের গ্রিন হয়েছে, আর নিউট্রালের জায়গাতে হচ্ছে আমাদের ব্লু হয়েছে। এটা হচ্ছে আপডেট এটা। আর ইয়েলো এবং গ্রিন মিলে হয়েছে আর্থিং হয়েছে। এখন বলবেন যে তাহলে অনেকে মাথা ঘুরবে, বা আপনারা যান দেখবেন ইউরোপের যে বাইরে থেকে যে মেশিন গুলো আসে এই কালার কোডে আসে। এখন এই কালার কোডটা আপনার আগের কালার কোডটা যে রয়ে থেকে গেছে বিষয়টা এরকম না কিন্তু, ওটাও কিন্তু আছে। তো আমরা যেটা করি কি কেবল ক্যালকুলেশনের জন্য এই এই যে এটা আপনাকে আমি দেখালাম, এটার জন্য আমরা কি করে একটু দেখে আসি যে এক্সেল শিটে আমরা কনভার্ট করি। এবং প্রত্যেকটা এরকম ভাবে আমাদের আছে যে কেবল ক্যালকুলেশন বাসবার ক্যালকুলেশন, যে প্রত্যেকটা ক্লাসের আমাদের একটা একটা ইন্ডিভিজুয়াল ভাবে এটাতে কোন স্ট্যান্ডার্ডে কত ভোল্টেজ আপনি লস করতে পারবেন, এবং কোন গাইডলাইন কি বলেছে, কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন, এগুলো সবকিছু হিসাব নিকাশ সেভাবে আমরা আপনাদের জন্য আলাদা আলাদা ভাবে প্রেজেন্টেশন করে থাকি, কেমন? তো সেই ক্ষেত্রে বিস্তারিত আলোচনা এখানে করা কোনোভাবে সম্ভব না। আর এই ধরনের এক্সেল আমরা তৈরি করি কি, আপনারা তো ব্যস্ত মানুষ, যেহেতু আমরা মানে কাজ করতেছি যে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনের জন্য, যে এক্সেল শিটে এরকম ভাবে আমরা দিয়ে রাখছি যে এটা এটা বাসবারের জন্য যে শর্টকাট লাইট লুমেন্স মেথড থেকে শুরু করে যে আপনি শুধু মনে করেন এখানে দেওয়া আছে দেখেন 100 কেভি ছিল, মানে 10,000, 10,000 নাকি 1 লক্ষ ভোল্টেজ অ্যাম্পিয়ার। যদি আপনি 5 এখানে দেন যে 5 5 কেভি, তাহলে 5 কেভি দিলে দেখেন সব কেবল চেঞ্জ হয়ে যাচ্ছে, অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আপনাদের সুবিধার জন্য এরকম এক্সেল শিট একটা ক্যালকুলেট করার জন্য আমরা রাখছি। এগুলা কাজে লাগবে আপনাদের জন্য যখন কাজ করবেন, কেমন? তারপর যাক আমরা মেন আলোচনায় যাই। এখন বাসবার ক্যালকুলেশন আমাদের অনেক আলোচনা আছে আসলে। মনে হয় যে আপনাদের একদিনেই আমি সবকিছু আলোচনা করে ফেলি, আসলে সময় স্বল্পতার কারণে হয় না। বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন, বাসবার ক্যালকুলেশনের জন্য অনেকগুলো পথ আছে। যে যদি থাকে যে মনে করেন কারেন্ট জানেন আপনি আর কিছুই জানেন না, যে 1200 812 অ্যাম্পিয়ার এখানে আপনি কত অ্যাম্পিয়ারের আপনি বা কিভাবে এই বাসবার ক্যালকুলেশন করবেন, এটা এভাবে হবে যে কোন স্ট্যান্ডার্ড নিয়ে করবেন, যেমন আরএসসি, বিএনবিসি, এনএফপিএ। তো এটা হচ্ছে এনএফপিএ স্ট্যান্ডার্ড আর আরএস এর স্ট্যান্ডার্ড, এনএসসি এর স্ট্যান্ডার্ড এটা। তো 1.55 পার স্কোয়ার মিলিমিটারে 1.55 নিতে পারবেন, ঠিক আছে? তারপরে টোটাল কারেন্ট কে যদি কপার নিয়ে কাজ করে 1.55 নিলেন। এই 1.55 নিয়ে আমার স্কোয়ার মিটার দাঁড়ালো বাসবারের 524 স্কোয়ার মিটার। এখন দেখেন এখানে আপনি থিকনেস ধরবেন, মনে করেন 10 বা 12 বা কত নেবেন, এটাকে বের করলেই কিন্তু আপনার বেরিয়ে যাবে। তাহলে আমরা কত, এটা আমি শর্ট করতেছি। আর এটা যদি শর্ট না করে যদি আপনাদেরকে দেখাই যে আমি কেমনে কাজটা করি, বা আমরা কেমনে বোঝানোর চেষ্টা করি, যে আপনি একটা বিষয় যদি আপনি আমাদের একটা ক্লাস করেন ফুল, মানে একটা বিষয় আপনি একদম মানে কোন স্ট্যান্ডার্ড কি বলতেছে এবং আপনি কিভাবে করবেন একদম পানির মতো আপনি পারবেন, মানে পারবেন না বলে এখানে কোনো শব্দই নেই, ঠিক আছে? এবং গল্পে গল্পে আপনি 40 মিনিট 1 ঘন্টা আলোচনা করলে আপনি পেরে যাবেন। তো বাসবার দেখেন, বাসবার এইটাই দেখাচ্ছি। বাসবার কেন ব্যবহার করবেন, কয় টাইপের আছে সেটা দিয়ে আমরা, কোন ম্যাটেরিয়াল বৈশিষ্ট্য কি সেটা দিই, কপার কিভাবে, অ্যালুমিনিয়াম কিভাবে বৈশিষ্ট্যগুলো, তারপর হচ্ছে থিকনেস উইথ কিভাবে ধরবেন, কোন স্ট্যান্ডার্ড কি বলতেছে, তারপর বাজারে কোন বিষয়গুলো অ্যাভেলেবল আছে সেটা আমরা সাইজগুলো দিলাম। তারপর হচ্ছে আপনার নেম প্লেট থেকে, ট্রান্সফার নেম প্লেট থেকে কিভাবে বের করে আপনি কারেন্ট বের করবেন সেফটি অবলম্বন করে, এবং এরিয়া বাসবার উইথ কিভাবে, থিকনেস কিভাবে বের করবেন, অ্যালুমিনিয়াম কিভাবে বের করবেন, কপারের কিভাবে বের করবেন। সবের পরে মজার বিষয় একটা আছে যে দেখেন, হাউ টু ইম্পর্টেন্ট টু নো দ্যাট টু ফাইন্ড আউট দা ওয়েট অফ বাসবার। আপনি শুধু বাসবার কতটুকু লাগবে ক্ষান্ত হবেন না, আপনি কয় কেজি লাগবে সেটা আপনি বের করবেন। আচ্ছা, তারপরে কয় টাকা লাগবে, আপনি একটা যে বাসবার ইউজ করলেন,
আপনার কয় টাকা লাগবে এই পর্যন্ত আপনি শিখতে পারবেন, এবং বাসবার গুলোকে একটা থেকে একটা ডিস্টেন্স স্ট্যান্ডার্ড কত আছে নেবেন সেটা আপনাদেরকে আমরা আলোচনা করি, এবং কোন স্ট্যান্ডার্ড কি বলছে সেই রেফারেন্সের ডাটা আমরা আপনাকে দিই। মানে এটা আপনাকে একটা দিয়ে আমি সবকিছু বুঝাইলাম, কেবল ক্যালকুলেশন বেকার ক্যালকুলেশন সবকিছু আমরা এভাবে চাই আলোচনা, ঠিক আছে, এবং সকল ডকুমেন্টস আপনাদের প্রোভাইড করা হবে। তারপর দেখেন এখানে পারমিশন ভোল্টেজ ড্রপ বলতেছে কি, যে আপনি যে ভোল্টেজ ড্রপ করবেন, বিএনবিসি 2.5% অ্যালাউ করে, এনএফপিএফ 5%, বিএনবিসি 3 থেকে, এখানে তিনটা দিয়ে দিতে হবে, 3% থেকে 8% পর্যন্ত আপনি অ্যালাউ করবেন। এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড গুলো যখন আপনি জেনে যাবেন, এখন অনেকে বলে যে দেখলাম যে কিছুদিন আগে বিএনবিসি বাংলা বই পাওয়ার জন্য হিড়িক পড়ে গেছে ফেসবুকে। আরে ভাই, বিএনবিসি যেভাবে আপনার লেখা আছে, আপনি মানে যদি বাংলা কোন ইংলিশ কোন রকম পড়তে পারেন তাও আপনি বুঝবেন, এখানে ওখানে একদম মানে বাংলিশ লেখা আছে, মানে ইংলিশ এত মানে কঠিন কোনো ভাষা ইউজ করেনি। তাহলে আপনি ইংলিশ ইংলিশ করে ইংলিশ দেখলে আপনি পালাচ্ছেন কেন? ওটা আপনি পড়েন, আপনি কাজ করেন, আপনি পারবেন। আর বাংলা হলেই যে আপনি পেরে যাবেন বিষয়টা এরকম না, ঠিক আছে। আপনার এই জায়গাগুলো থেকে আপনাদের একটু স্টাডি করতে হবে, যে এটা বলছে যে স্লাইড গুলো গুগল ড্রাইভে আপলোড করলে ভালো হয়। আমরা গুগল ড্রাইভে এই স্লাইড গুলা আপলোড করি না। আমরা কোর্সে যারা আমাদের সাথে যুক্ত হয় তাদেরকে এই প্রত্যেকটা পিডিএফ করে আমরা তাদের হোয়াটসঅ্যাপ দিয়ে দিই। এবং মজার বিষয় হচ্ছে আর একটা আপনাদের জন্য, আমাদের অ্যাডভান্টেকের একটা ওয়েবসাইট ডেভেলপ হয়েছে অলরেডি। আপনাদের সার্টিফিকেট ভেরিফিকেশন এবং হচ্ছে আপনাদের যে কোর্স, এই যে এখানে সকল রেকর্ড গুলো আমরা দিয়ে দেবো, সার্টিফিকেট ভেরিফিকেশন করা যাবে অনলাইনে। এখানে আপনি ধরেন একবার কোর্স করেছেন, মনে করেন ব্যাচ এই যে 28তম চলবে এটা, তো 28তম ব্যাচে আপনি যুক্ত হয়েছেন, মনে করেন ব্যাচ চলতেছে 100। আপনি 100 যতগুলো ডাটা আমরা অ্যানালাইসিস করে আপডেট করব, আপনার কোড নাম্বার থাকবে, আপনার লাইফ টাইম আপনার মোবাইলে রাখার দরকার নাই যে নষ্ট হয়ে গেছে সোহেল ভাইয়া দেন, এরকম কোনো দরকার নাই। আমাদের পিডিএফ ডাটা এবং হচ্ছে রেকর্ড ফাইল আপনাদের জন্য চমৎকার ভাবে, এখন তো গল্প করতেছি, তখন 40 মিনিট 30 মিনিট মানে চমক অংশটা আপনাদের জন্য এখানে রেকর্ড দেওয়া থাকবে, এক্সেস লাইফ টাইম পাবেন। Even এখানে আপনি ডাটা লিখতে পারবেন যে ভাই এটা কিভাবে করেছেন, ওটা কিভাবে করেছেন, আমার কাছে ইনবক্স আসবে, আপনাকে আমি সময় নিয়ে রিপ্লাই দেবো, এটা লাইফ টাইম দেবো, শুধু আপনি 3 মাস 2 মাস না। প্রিয় ভাইরা, হয়তো আপনাদের জন্য এই জিনিসগুলো আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি বা করতেছি, প্রতিনিয়ত এগুলো নিয়ে কাজ করতেছি। প্রিয় ভাই, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। আপনারা হয়তো বুঝেছেন যে এটা এটা এই যে কথাটা আপনাকে বললাম, আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না। আমি ধরেন এই যে প্রতিনিয়ত যেহেতু এই কাজগুলো আমি করতেছি, বা বিভিন্ন আমাদের রিসার্চ পার্সন এখানে কাজ করতেছে, যে ডাটাগুলো আমরা প্রতিনিয়ত যে আপডেট করব সেই জিনিসগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। ওকে। তারপর এখানে দেখেন পিএফআই সিলেকশনের ক্ষেত্রে আমরা বেকার বেকার ম্যাগনেটিক কন্ট্রাক্ট কিভাবে আমরা সিলেকশন করবো সেটা পাবেন, এটা সূত্রের মাধ্যমে। তারপর হচ্ছে হাউ টু দ্য ক্যালকুলেট, কেবার কেবার কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন সেটাও এই ডাটাটা এখানে দেওয়া আছে। এই হচ্ছে বিষয়। আমি শর্ট করলাম একটু। ট্রান্সফরমারের ভিউ হচ্ছে ট্রান্সফরমার ডিপেন্ডেন্ট হচ্ছে মেন ইস্যু। আপনারা যারা ধৈর্য ধারণ করে শুনলেন ধন্যবাদ। কারো প্রশ্ন এবং যারা কোর্স করতে চান অবশ্যই আপনার নাম্বারটা দেবেন। আমাদের চমৎকার ইয়ে আছে এখানে, অটোক্যাডের ক্লাস আছে এবং আরএসসি থেকে শুরু করে সব বিষয়গুলো এই কোর্সের মধ্যেই পাবেন। ঠিক আছে, সাব স্টুডেন্ট পার্ট টু পার্ট আলোচনা পাবেন, এটাও পাবেন। আপনাদেরকে আমি ধন্যবাদ দিব, এবং আমার অফিসে আপনাদের কফির দাওয়াত। আবারও বলতেছি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করুন, একবার বলেছিলাম। হ্যাঁ, সুন্দর কোশ্চেন করছেন একজন ভাই, যে কোর্স শেষ করলে কি জবের ব্যবস্থা করে দেন? চমৎকার এবং খুবই লজ্জাজনক একটা প্রশ্ন এটা। মানে আমি মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। এই ফাঁদে যারা পা দিয়েছেন, যারা এখানে সিনিয়ররা আছেন, একটু ই করবেন। ধরেন আমাদের এই কোর্স ফি হচ্ছে 7,500 টাকা, বুঝলেন? আমাদের এই কোর্স ফি হচ্ছে 7,500 টাকা আমাদের ফি। আজকের মধ্যে মানে কালকের মধ্যে ইয়ে হলে আমরা একটা ছাড় দিই। আপনি 10 জনের মধ্যে ভর্তি হলে একজন ছাড় দিই। 10 জনের মধ্যে আমরা কি দিই, 6,000 টাকাতে কোর্স ফি করার সুযোগ। তারপরে একটা বাম্পার অফার আছে আজকে, যে কালকের মধ্যে যদি যারা ভর্তি হবে ফুল পেড করে, তাই কোর্সটা 5,000 টাকাতে করতে পারবে, শুধু এই একটা ব্যাচ। ঠিক আছে, যে কালকে আপনি ফুল পেড করেন, আপনি 5,000 দিয়ে করতে পারবেন। আচ্ছা, মনে করেন আপনি 5,000ও দিলেন না, 6,000ও দিলেন না, যিনি প্রশ্ন করেছেন যে আপনার চাকরির ব্যবস্থা করেন কিনা, হ্যাঁ, আপনি 7,000 7,500 টাকা দিয়ে যদি আপনার সাথে আমাকে শর্তবদ্ধ হতে হয় যে
ভাই আপনি আমাদের এখানে কোর্স করেন, আপনাকে আমি চাকরি দিব, বা অনেকে অহরহ ফেসবুকে বলেন, ফোনে বলেন, আপনি কারো টেবিলে গেলে আপনার ডিরেক্ট বলতেছে হ্যাঁ আপনি আমাদের এখানে কোর্স করেন, আমি আপনাকে চাকরি দেবো। আমি চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশের যে ট্রেনিং প্রতিষ্ঠানগুলো আছে সবার সাথে আমার কমিউনিকেশন আছে, তারাই নিজের একটা ভালো পোস্টে এই ইন্ডাস্ট্রিতে চাকরি করেন, তাদেরকে একটা চাকরি জুটাতে পারেনি, চ্যালেঞ্জ এটা, জুটাতে পারেনি। তো তারাই কি করে, এই 7,000 টাকা থেকে আপনার সাথে আমাকে বাউন্ড হতে হবে যে আহ, আমি আপনাকে চাকরি দেবো, এটা লজ্জাজনক কিছু। হ্যাঁ, তবে কি, আমি যেমন গত মাসে 14 জনের চাকরি দিয়েছি, এই না সরি 13 জনের, আর 1 তারিখ থেকে এই মাসে 3 জনের চাকরি দিয়েছি, আরো 500 জনকে আমি হয়তো বাড়াচ্ছি, হয়তো বা এই মাসও 8 জনের চাকরি হবে। তাহলে দেখেন, এখন আপনাকে আমি চাকরি দিব না, আপনি আমার কাছে কোর্স করলেন, কাকে দিব ভাই বলেন? যে মানুষটা চাকরির জন্য লোক চাচ্ছে যে একজন সোহেল একজন মানুষ দাও, যে একটু স্কিল যে এইগুলা ভাষা বুঝে তাকে তো দিব। কিন্তু আপনার সাথে যখন আমার চুক্তিবদ্ধ হচ্ছে, আমি কোনো দিন কাউকে বলিনি যে আমি চাকরি দেবো। আমি কথাটা বলে যেভাবে রিয়াক্ট করতেছি বা আমি বোঝানোর চেষ্টা করেছি, আপনার উপরে রাখতেছি না, আপনি বলেছেন সেই জন্য আমি বোঝানোর চেষ্টা করেছি যে ভাই আপনাকে আমি শিখাবো, এটার 100% গ্যারান্টি আপনাকে দেবো আমি। আর চাকরি যদি আপনার রিজিকে আমার মাধ্যমে থাকে, আমি প্রতিনিয়ত চাকরির জন্য কাজ করি এবং কনসালটেন্সি হিসেবে কাজ করছি, ফ্যাক্টরিতে জব করেছি, অনেক কমিউনিকেশন আছে, ইনশাল্লাহ আপনাকে চেষ্টা করবো আপনাকে চাকরি দেওয়ার জন্য। কিন্তু আপনার সাথে কোর্স করার কারণে আপনাকে আমি চাকরির ব্যবস্থা করবো কিনা এই কথা আমি বলবো না। আপনি যদি আমার কাছে কোর্স নাও করেন, আপনি হয়তো আমি চাকরির ব্যবস্থা করে দেবো যদি আপনার সাথে, এবং করেছি আমি। আপনি যদি এগুলো চাক্ষুষে দেখতে চান, আমি আপনাকে একদম মানে সকল ডকুমেন্টস আমার কাছে আছে, যে আমি কাকে কাকে চাকরি দিয়েছি, কাকে কার জন্য আমি হেল্প করেছি, প্রিয় ভাইরা। তো এই জায়গাতে মানুষ মানুষের জন্য এই যে এই নীতি নিয়ে আমি চলতে চাই। ইনশাল্লাহ আপনারা যদি ভালো করেন, আপনি আমার কাছে কোর্স করেন বা নাই করেন, আপনাকে আমি চাকরির ব্যবস্থা করব। আমাকে আপনার সিভি দিবেন, আমার সাথে একটু লেগে থাকবেন, আপনি কি পারেন এই জিনিসটা আমাকে একটু বলবেন, ইনশাল্লাহ আমি চাকরির ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভাই কোনো প্রশ্ন? এক ভাই প্রশ্ন করতে চেয়েছিলেন, আমি থামাই দিয়েছিলাম। ভাই কি আছেন? জি, জি, আসসালামু আলাইকুম। জি বড় ভাই করেন। শুনতে পাচ্ছেন আমার কথা ভাই? জি জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা। আমার কোশ্চেনটা হইতেছে যে আমরা যখন ক্যাপাসিটর ব্যাংক করি, মানে ক্যালকুলেশন করি, তখন দেখা যায় ধরেন আমার 150 কেভিএআর আসছে। তো হুম, আমি 150 কেভিএরটা মানে ভেঙে ছোট করে 150 কেভিএর নেই আর কি। তো এটা মানে নেই কারণ আমরা স্টেজ, হয়তো জি। স্টেজটা কিভাবে করবেন এই তো? হ্যাঁ, মানে স্টেপে আমরা বাড়াই। এটা হলো মানে এটাও আমি জানি যে কেন করা হয়। মানে আমার কোশ্চেনটা হইতে সেটা কোনো পদ্ধতি আছে কিনা, মানে কোন পদ্ধতিতে? এটা পদ্ধতি তো আছেই, যে আপনি কয়টা স্টেজে ভাগ করতে চান। হ্যাঁ, এটা জি। কয়টা স্টেজে ভাগ করতে চান, আর আপনি যেটা বলছেন এটা একটা অ্যানালিসিসের বিষয়, যে কোন সেক্টর, ধরেন আপনি একটা ইউনিভার্সিটির একটা পিএফআই ডেভেলপ করছেন, মানে বাসা বাড়ি, ঠিক আছে? এখন যদি মনে করেন একটা বাসা বাড়ির পিএফআই ডেভেলপ করতেছেন, আপনি সর্বনিম্ন দিলেন যে 30 অ্যাম্পিয়ার যদি আপনার লোড ধরে এটাতে, তাহলে আপনার সর্বনিম্ন এই চালু হবে একটা। ওই যে আমরা টিক করে ধরে না স্টেজগুলো তো কম বেশি, যেমন এটা 3টা স্টেজ, 5টা স্টেজ, 7টা স্টেজ, এভাবে তো থাকে নাকি? তো মনে করেন আপনি দিলেন এটা, এটা নিয়ে একটা ব্যাপক একটা প্রবলেমে পড়েছিলাম, যে সর্বনিম্ন 30 অ্যাম্পিয়ার হলে আপনার এটা ধরবে, আর 30 অ্যাম্পিয়ারের উপরে হলে আপনার ধরবে, নিচে হলে ধরবে না। তাহলে একটা ফ্যাক্টরি মনে করেন, একটা আপনি আপনি ফ্যাক্টরিতে কাজ করে অভ্যাস, আপনি এটা করে দিয়েছেন ধরেন, তখন ফ্যাকশনটা কি হবে, 29 পর্যন্ত আপনার পাওয়ার ফ্যাক্টর ডেভেলপ মানে করতে পারবে না, মানে এটা থাকা বা না থাকা আপনার সমান। ওই ওই জন্য তখন এটা অ্যানালাইসিস করে এখন কি করে, আগের গুলো এরকম থাকতো, হাই করে রাখতো, এখন সর্বনিম্ন যত করা যায়, মনে করেন আমি দিলাম যে এটা একটা অ্যানালিসিস আছে, যে 10 অ্যাম্পিয়ারের দিলাম, তাহলে দেখেন 10 অ্যাম্পিয়ারের হলে মনে করেন আমার একটা ধরবে, এটা ধরলো, তারপরে এটা ধরলো, মানে সর্বোচ্চ তো কোনো লিমিট নাই, কিন্তু সর্বনিম্ন নাকি সর্বোচ্চ লিমিট আছে আর সর্বনিম্ন লিমিট আছে, মধ্যখানে তো কোনো লিমিট নাই। কথা বুঝতে পারছেন এটা আপনি ভাই? অ্যানালিসিস করে জি, আপনি। হ্যাঁ, বুঝলাম। মানে আমি যেমন আমি দেখছি যে 7.5, তারপর এমন 10, তো এমন মানে ক্যাপাসিটর ইউজ করছে। তো মেইনলি আমার কোশ্চেনটা হলো এরকম, মানে কয়টা স্টেপ বা এই ধরনের কোনো কিছু আছে কিনা, যে ধরেন না, 7টা স্টেপে আমার ভাগ করতে হবে বা 10টা স্টেপে ভাগ করতে হবে, এমন কোনো রুলস আছে কিনা? এটা সচরাচর 7টা আমরা বিজোড়া করি, এটা আপনি যে 11টা করতে পারবেন না বিষয়টা না,
তবে যেন ওই আপনার স্টেজ গুলো করতে গেলে তো আপনার ওই এইটার সংখ্যাও তো বেড়ে যায়, সেজন্য একটা লিমিটের মধ্যে রাখে, মানে সর্বনিম্ন যত রাখা যায় তত উত্তম। ওকে ভাই। ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো ভাই, আমি আবারও বলছি এই স্লাইডটা আমি ডিরেক্ট মানে প্রোভাইড করি না, কারণ আপনারা তো আমি খুঁজে পাবো না। এক, আরেকটা হচ্ছে যে এটা স্লাইড তো মনে করেন সবকিছু ভেঙে ভেঙে করা আছে ভাই, ওখানে একটু এখানে একটু এভাবে নিয়ে আমরা যেটা করি যে ওই আমাদের যারা কোর্স করে তাদের কি এই যে দেখেন একটু প্রিয় ভাইরা, যে এই যে প্রেজেন্টেশন 1 2 3 4 5 6 7 8 9 এভাবে আমরা ভাগ করে রাখছি, যে ক্লাস হয় সেটা দিই। এটার যেটা সাপোর্টিং ডকুমেন্টস মনে করেন এটা এটা তারপর হচ্ছে যে এখানে এডিট ডকুমেন্টস আছে, দেখেন লেখা আছে এই যে, মানে আমি অনেকে বলে যে ভাই আপনি যা পড়াবেন আমাকে একসাথে দিন, আমি এটা দ্বিমত। আমি বলছি ভাই এটা নিয়ে কোনো পড়বেন না, মনে করেন এই যে চার এই 1 2 3 ধরেন এই তিনটা ডকুমেন্টস প্রথম ক্লাসে, তাহলে প্রথমে দিয়ে দিলাম প্রেজেন্টেশন, দিলাম রেকর্ড, দিলাম এটা দিলাম, তাহলে এটা আপনি স্টাডি করলেন। তারপর মনে করেন দ্বিতীয় ক্লাস, এটা বোঝানোর জন্য বলছি, মনে করেন এই তিনটে দ্বিতীয় ক্লাসের ডাটা আমি এখানে অ্যানালাইসিস করে রাখছি, তাহলে পিডিএফ দিলাম, রেকর্ড দিলাম, ওটা দেখলেন, এটা দেখলেন। আর সবগুলো যখন আপনাকে দিয়ে দেবো ভাই এটা নিয়ে পড়া হয় না, এটা তো আমরা তো আপনাদের ছোট ভাই, যে যখনই কিছু আবেগে অনেক ডাটা নিয়ে মনে করেন স্টোর করে রাখে, কিন্তু আমার কাম কিছুই হয় না। ঠিক আছে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে প্রিয় ভাই। থ্যাংক ইউ। স্যার, আমি কি আর কিছু মানে আপনারা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এবং কেউ যদি আলোচনা করতে চান সেটাও করতে পারবেন, যে বিষয়ে আমি একটু হ্যাঁ, বলতে হ্যাঁ, চাই। হ্যাঁ, জি, জি, জি। মানে মেইনলি আপনারা কি ফায়ারের ইয়া শেখান, মানে ফায়ারের ডিজাইন? যে ফায়ারও কোর্স আছে আমার। আচ্ছা, আচ্ছা, ফায়ারের ডিজাইনটা আসলে মানে আমি মানে ওয়াটার ভালভ যে ইয়েগুলো আছে, মানে এটাও কি দেখানো হয়, বা মানে A to Z ফায়ার করানো হয় কিনা? যে A to Z দেওয়া হয়। এবং ফায়ারের ব্যাপারে আমি বেশি কিছু জানি না, আমি সিনিয়র ম্যানেজার হিসেবে ছিলাম, ওই আচ্ছা, দায়িত্বের আচ্ছা, কাজ যতটুকু জানি ততটুকুই, কিন্তু শিখানোর মতো আমি কিছু জানি না ইলেকট্রিক্যাল ছাড়া। আমি অটোমেশন জানি, আমি ইলেকট্রিক্যাল রুলস রেগুলেশন জানি, সাবস্টেশন জানি, এগুলো জানি। আর ফায়ারের পার্টটা আমাদের আরেকজন স্যার নেই, কেমন ইলেকট্রিক্যাল বাহ, অটোক্যাড ফায়ার অটোমেশন। এবং মজার বিষয় হচ্ছে যে আপনাদের টিএ পোর্টাল সিমেন্সের S7 1200 থেকে শুরু করে সকল ডিভাইস আমাদের দুইটা ল্যাবে বিদ্যমান, এবং যুগ উপযোগী ল্যাব সাজাচ্ছে। আপনাদের যদি সুযোগ থাকে কোর্স করেন বা না করেন, আমাদের প্রতিষ্ঠানে এসে কফি খেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, জি। ঠিক আছে। আমি আলহামদুলিল্লাহ অটোমেশন, আলহামদুলিল্লাহ, মানে যা পারি, আলহামদুলিল্লাহ না, মানে মোটামুটি পারি। তো আমি হয়তো আমি এখন বাসায় আছি, ঢাকা গেলে আপনাদের ল্যাব ভিজিট করতে যাব, হ্যাঁ। তো আমার মেইনলি শেখার ইচ্ছা হলো ফায়ার, প্লাস হলো স্কাডা, আর ডিসিএস যদি থাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার। আমার একটা আমার একটা কোশ্চেন হলো, আপনাদের গাজীপুরে অ্যাডভান্টেকের অফিসটা? ওটা অ্যাডভান্টেক নামে নাই ব্রাদার, ওটা হচ্ছে এনএডিএল, এনএডিএল ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ডুয়েটের সেকেন্ড গেট থেকে 1 মিনিট হাঁটতে হবে আমাদের অফিস। শুনতে পাচ্ছেন ভাই, মুরাদ ভাই? আমাদের এনএডিএল এর অফিস হচ্ছে এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড, সেটাও লিমিটেড কোম্পানি। ওখানে আরো কাজ হয়, ট্রেনিং পার্টটা হয়, এবং বিগ ল্যাব সাজাচ্ছি আমরা। ওই প্রতিষ্ঠানটা এতদিন অন্যরা পরিচালনা করছিল, আমরা মালিক পক্ষ হিসেবে ছিলাম, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে একদম অটোমেশনের জন্য ঢেলে সাজাচ্ছি আপনাদের জন্য। ওটা অ্যাডভান্স। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ভাইয়া। স্যার, ওই যে গাজীপুরে আপনাদের ইয়াটা কোথায়, মানে আপনাদের ডুয়েট গাজীপুর, ডুয়েটের 2 নাম্বার গেটের আহ, আব্দুল সাত্তার সরণি, দেশিপাড়া রোড যেটা গেছে, আমরা মেন রোড থেকে 1 মিনিট যেতে হবে আমাদের হেঁটে, আমাদের অফিস। নাম কি অ্যাডভান্টেক নাকি অন্য কোনো নাম আছে? এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড, এনএডিএল। ও, এনইডিএল। ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি এখানে আমার কি সবই সবই আছে আপনাদের, ওই যে সাব স্টেশন, তারপরে ওই আপনার অটোমেশনের সবকিছু, কিছু পিএলসি, আছে এইচএমআই? ইনশাআল্লাহ। এবং 1200 মডেলের সিমেন্সের তো আপনার 1200 মডেলের খুব জনপ্রিয় মডেল আপনারা জানেন। ঠিক আছে, এবং হ্যাঁ। স্কাডা এইচএমআই সব আছে, আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবং 1 মাস 2 মাসের মধ্যে এতটা অত্যাধুনিক করে আমরা সাজাচ্ছি দুইটা ল্যাবকে। আমাদের মানে ডে বাই ডে আমি ল্যাবের প্রতি
ফোকাস দিচ্ছি এবং আপনাদেরকে নিয়ে একটা সুন্দর প্ল্যাটফর্ম করার জন্য কাজ করতেছি। কিন্তু আমি আমি দেখেন প্রথমেই বলতেছি যে আমি অটোমেশন নিয়ে কাজ করি, মেশিন অটোমেশন করি আমি নিজেই এবং কাজ করতেছি, কিন্তু একটা ইঞ্জিনিয়ারকে কখনোই আমি বলি নাই যে আপনি এসে প্রথমে অটোমেশন শিখেন। এই যে একজন ভাই বললো যে এটা নিয়ে কাজ করেন, হ্যাঁ ওয়েলকাম, আপনি আসেন। এবং আপনাদের জন্য মজার বিষয় হচ্ছে যে গাজীপুরে বিশেষ করে আমি একটা টেবিল করেছি 15 ফিট, যে সবাই ল্যাপটপ নিয়ে সেখানে বসবে, এখানে থিসিস করবে, ইঞ্জিনিয়ারিং আড্ডা দিবে। কোর্স করা দরকার নাই, আপনি চলে আসবেন, ঠিক আছে? এসে এসে আপনাদের এখানে কোর্স ফ্রি কত? হ্যাঁ। এখানে বিভিন্ন টাইপের কোর্স আছে ভাই। আপনি তাহলে এই নাম্বারটাতে একটু ফোন দিন আমার, যে আপনি কি করতে চাচ্ছেন, আপনার সাথে অ্যানালাইসিস করে আপনার জন্য যেটা প্রয়োজন সেটা আপনি করবেন। 017 নাকি 325 180 531, এটা অ্যাডভান্টেজের যে আপনি দেখতে পাবেন, এই নাম্বারটা আছে, এই নাম্বারটা আমার কাছে থাকে প্রিয় ভাই, ঠিক ঠিক আছে। আছে? আর কোনো ভাইয়ের প্রশ্ন বা পরামর্শ, পরামর্শ দিতে পারবেন?